আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আমাদের ব্যাচ 7 ডে 21 আমাদের একটা প্রফেশনাল এখন অ্যাডভান্স টপিক নিয়ে কথা হচ্ছে, যেটার বেশিরভাগই টান রয়েছে আমাদের ফরেক্সের দিকে। বাইনারির জন্য যতটুকু কনসেপ্ট দেখানো সেটা দেখানো হয়েছে এবং এর মধ্যেই ফরেক্সের গাইডলাইন সহ ফরেক্স মার্কেটে কাজ করার জন্য যতটুকু দরকার এবং বাইনারি তো সবকিছু মিলিয়েই, কারণ আমাদের মূলত কাজ হচ্ছে চার্ট প্যাটার্ন নিয়ে। তো আমাদের 7 নাম্বার ব্যাচটা প্রিভিয়াস সবগুলো ব্যাচের থেকে আরো বেশি আপডেট, কারণ এখানে টপিক অনেক বেশি অ্যাড করা হয়েছে এবং সব টপিক ক্লিয়ার করতে এদিকে আমাদের প্রায় 25টা ক্লাসের মতো হয়ে যাচ্ছে। অনেক টপিক এবং অনেক পরিশ্রম করতে হয়েছে আমার এই ব্যাচকে নিয়ে। তো সেটা মূলত বিষয় না, চলুন আমরা ক্লাসে যাই। তো আজকে আমাদের স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে আমরা যে সব বিষয় নিয়ে শিখছিলাম, যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে কালকে একটু কথা বলা হয়েছিল, ফুলফিল ক্লিয়ার করা হয়নি, তো আজকে সেটা ক্লিয়ার করব। তো এটাকে কি বলা হয়েছিল, যে ব্রেক অফ স্ট্রাকচার আর হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটের কোনটা ব্রেক অফ স্ট্রাকচার এবং কোনটা চেঞ্জ অফ ক্যারেক্টার সেটা আমরা বের করব। এটা ইংলিশে বলা হয়েছে, আপনাদের বাংলাতে কালকে এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে অলরেডি, আপনারা জানেন না। তো আজকে আমি বিষয়টা ক্লিয়ার করি। মূলত বিষয় হলো, আমি আজকে ডাইরেক্ট ক্যান্ডেলেই দেখাবো, ওই লাইন টাইন আর আঁকাচ্ছি না, যাতে আপনারা একবারে সবগুলো ক্লিয়ার হয়ে যান, দুইবার আমাকে রিপিট না করতে হয়, কারণ এটা আগেই দেখানো হয়েছে। তো ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে যে একটা আমাদের ডাউন ট্রেন মার্কেট, একটা মোমেন্টাম চলছিল সেলার্সের। হঠাৎ করে এখানে দেখলাম যে বায়ার্স আসলো, বায়ার্স এসে এদের মোমেন্টামকে কি করলো, লুজ করলো। পরবর্তী সেলার্সরা এখানে আবার তাদের মোমেন্টাম বাড়া শুরু করলো এবং পরবর্তী মার্কেট ডাউনে গেল। ডাউনে যাওয়ার পর এখান থেকে পরবর্তী মার্কেট কি করবে, আবার আপে যাবে। এন্ড পরবর্তী মার্কেট যখন আবার আপে যাবে, তার আপে যাওয়ার প্লেস কতটুকু, যে সে কতটুকু পর্যন্ত আপে যেতে পারবে এতটুকু, তারপর তাকে ডাউনে যেতে হবে যদি সে কি করতে চায়, ডাউন ট্রেন্ড মার্কেট মেনটেন করতে চায়, তাই না? এবং সে তাকে প্রত্যেকবার এটাকে ব্রেক করতে হবে। এখন এটা কি মার্কেটের লো? না। এটা কি মার্কেটের লো? না। মার্কেট কিন্তু এখন পর্যন্ত লো কনফার্ম করেনি। আমাদের মূলত মার্কেট স্ট্রাকচার থেকে যেসব জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারি, যেগুলো আমাদের মেনলি কাজ করে, যেসব জিনিস আমরা ইউজ করি, হলো যে মূলত লাভ মূলত লাভ কি, যে মার্কেট স্ট্রাকচার বা স্মার্ট মানি কনসেপ্ট শেখার পর সেটা ইউজ করলে আমরা কি কি বেনিফিটস পাবো, সেটা হলো যে মার্কেটে কখন পুল ব্যাক আসবে, কি মার্কেটে কখন পুল ব্যাক আসবে সেটা আমরা বুঝতে পারি, এবং কতটুকু পর্যন্ত পুল ব্যাক যাবে সেটা আমরা বুঝতে পারি। এবং পুল ব্যাক কি বললাম, মার্কেট কখন পুল ব্যাক আসবে এবং পুল ব্যাক কতটুকু পর্যন্ত যাবে সেটা আমরা আগে থেকে বুঝতে পারি। এছাড়া আমরা কি বুঝতে পারি, যে মার্কেট কোন সাপ্লাইকে মেনটেন করবে, কোনটাকে করবে না, কোন ডিমান্ডকে মেনটেন করবে, কোনটা রিয়েল ব্রেকআউট, কোনটা ফেক ব্রেকআউট, কোনটা ব্যালেন্স, কোনটা ইমব্যালেন্স, সবকিছু ইনফরমেশন এই শুধুমাত্র মার্কেট স্ট্রাকচার থেকে আমরা জানতে পারি। ওয়েট একটা মিনিট, ব্যাকগ্রাউন্ডে খুব সাউন্ড হচ্ছে, একটু ঝাড়ি না দিলে হবে। ছোট ভাই থাকলে একটু সমস্যা হয়। আর মূলত যেটা বিষয় হলো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, আমিও মাথাকে ঠান্ডা রাখছি, কারণ বিষয়গুলো এরকম একটু কঠিন। আমি পারি দেখে বারবার বুঝিয়ে চলে গেলে হবে না, আপনাদের মাথার মধ্যে দিতে হবে। মার্কেট কি করবে, যদি তাকে লো কনফার্ম করতে হয়, মার্কেটকে কি করতে হবে, আপে যেতে হবে, এবং মার্কেটের এখানে আমাদের কি করতে হবে, লোয়ার হাইকে টাচ করতে হবে। সে যখন লোয়ার হাইকে টাচ করবে, তখন আমরা কি পাবো, আমরা লো কনফার্ম হয়ে গেলাম। তার মানে কি, মার্কেট স্ট্রাকচার থেকে আমরা একটা জিনিস কি বেনিফিট পেলাম, ফার্স্টে যে আমরা একটা লো কনফার্ম করতে পারলাম। এবং পরবর্তী মার্কেট যখন সে লেভেলকে টাচ করবে, আমরা আগে থেকে বুঝতে পারছি যে এটা কি হবে, ফেক হবে। কি হবে, ফেক হবে, বা এখানে কি হতে পারে, লিকুইডিটি হান্ট হতে পারে। বেশিরভাগ চান্স কি থাকবে, লিকুইডিটি হান্ট হতে পারে, না তো সে শ্যাডো দিয়ে ব্রেক করে ডাউনে চলে আসবে। এই জায়গাতে আর একটা বেনিফিট কি হলো, যে আমরা আগে থেকে বুঝতে পারছি মার্কেটের এখানে কি আছে, লোয়ার হাই। সে যখন এটাকে ব্রেক করলো, 1 নাম্বার বেনিফিট কি, যে আমরা লো পেলাম, 2 নাম্বার লোয়ার হাই পেলাম, 3 নাম্বার বুঝতে পারলাম যেখানে কি হবে, ফেক ব্রেকআউট হবে, বাকি লিকুইডিটি হান্ট হবে। ঠিক আছে না? এর পরবর্তী মার্কেট যখন ডাউনে যাবে, এই ডাউনে কতদূর পর্যন্ত যাবে এবং তার টার্গেট কতটুকু সেটা আমরা আগে থেকে বুঝতে পারলাম।
কি, আরেকটা বেনিফিট কি পেলাম, যে মার্কেট যে পরবর্তী ডাউনে যাচ্ছে সে কতদূর পর্যন্ত ডাউনে যাবে এবং তার টার্গেট কোনটা, তার টার্গেট হচ্ছে এই লো। সে যখন এই লোকে ব্রেক করে দিল, কি করলো, সে যখন লোকে ব্রেক করে দিল তখন এটাকে আমরা কি বলতে পারবো, যে সে কি করলো, এক্সটার্নাল স্ট্রাকচার সে ব্রেক করে দিল। এবং সে যে উপরে ব্রেক করেছিল এটাকে আমরা কি বলতে পারবো, ইন্টারনাল। ঠিক আছে না? এখন মূলত কঠিন ভাবে বিষয়টা নেওয়ার দরকার নেই, তাই আমি এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, এই যে জায়গাটা হলো, সে যখন এইটায় এই নিচের লোকেও ব্রেক করে দিল তখন আমরা এটাকে কি বলতে পারবো, বিওএস। মানে কি বিওএস মানে কি বলেন তো, ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, এটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়ে গেলাম। যখন এখানে ব্রেক অফ স্ট্রাকচার পেলাম, এখানে আমরা কি একটা জিনিস এক্সপেক্ট করতে পারি মার্কেটের থেকে, কি পাবো এখানে, আরেকটা কি কনফার্মেশন পাবো, আরেকটা কি এক্সপেক্ট করতে পারবো, মার্কেট এখানে কি আসবে, পুল ব্যাক আসবে। কি আসবে, পুল ব্যাক। আমরা আগে থেকে বুঝতে পারছি সে যখন এখানে ব্রেক অফ স্ট্রাকচার করলো, এটাকে যখন ব্রেক করলো, মার্কেট এখানেও কি করতে পারে, লিকুইডিটি হান্ট করতে পারে, বা মার্কেট এখান থেকে ডাইরেক্ট কখনোই ডাউনে যাবে না, তাকে রুলস মেনটেন করতে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে তারপর তাকে ডাউনে যেতে হবে। কিন্তু সেখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে, মানে কি এটা আবার ফেক হবে, এটা লিকুইডিটি হান্ট হবে। পরবর্তী মার্কেট যদি আপে যায়, এখানে আমরা টার্গেট কতটুকু আগে থেকে বুঝতে পারছি, আমাদের টার্গেট হচ্ছে কি এই লোয়ার হাই পর্যন্ত। কতদূর পর্যন্ত, লোয়ার হাই পর্যন্ত। এন্ড এই জায়গাতে মিডিলে যদি আর একটা লোয়ার হাই থেকে যায়, কি হয়, যদি এই মিডিলে যদি একটা লোয়ার হাই থেকে যায়, কেমন হতে পারে, যে একটা ডাউনে আসলো, এর পরবর্তী দেখবো কি যে আবার এখানে বায়ার্স আসলো একটা, তারপর মার্কেট কি করলো, তারপর মার্কেট মনে করেন যে ডাউনে আসলো। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো তখন এই জায়গাতে আমরা একটা এক্সট্রা লোয়ার হাই পেয়ে নিলাম। কি তার টার্গেট কোনটা আমরা জানি, কিন্তু সে কি করলো, নিচে আসার সময় সে এখানে একটা নতুন করে লোয়ার হাই বানালো। এন্ড এই জায়গাতে আমাদের কি টপিক চলে আসবে, ব্যালেন্স ইমব্যালেন্সের টপিক চলে আসবে। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস কি কনফার্ম হলাম, যে মার্কেটের এটা কি লোয়ার হাই, তার মানে কি ব্রেক অফ স্ট্রাকচার থেকে এবং মার্কেটের এখানে যে আরেকটা মার্কেট আপে যাওয়ার চেষ্টা করলে এটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে একটা লোয়ার হাই পেলাম। এখন আমরা বুঝতে পারবো যে আমরা তো জানি একটা পুল ব্যাক এখান থেকে আমরা এক্সপেক্ট করতেই পারবো খুবই রিল্যাক্সে, এটা আমাদের আশা, এটা হয় মার্কেট সব থেকে বেশি। তো মার্কেট যখন আপে যাবে সে কোন লোয়ার হাইকে টাচ করবে, সে কি এই লোয়ার হাইকে মেনটেন করবে না এই লোয়ার হাইকে মেনটেন করবে, এটা আমরা বুঝবো কিভাবে, কি এটা আমরা বুঝবো কিভাবে, এটা বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে ব্যালেন্স ইমব্যালেন্সের বিষয়টা। এন্ড ব্যালেন্স ইমব্যালেন্সের বিষয়টা কেমন হবে, আমরা যদি দেখি যে মার্কেট কি করেছে, এই জায়গাটাকে ব্যালেন্স করেছে, সে যদি এই জায়গাটাকে ব্যালেন্স করে তাহলে মার্কেট পুল ব্যাক কতদূর পর্যন্ত দিবে, পুল ব্যাক কতদূর পর্যন্ত দিবে, উপরের লোয়ার হাই পর্যন্ত, যদি এই জায়গাটা ব্যালেন্স না থাকে। কিন্তু আমরা যদি দেখি যে এই জায়গাটা ইমব্যালেন্স, কি এই জায়গাটা ইমব্যালেন্স, কিন্তু এই জায়গাটা ব্যালেন্স হয়ে আছে, বুঝার চেষ্টা করেন, এই জায়গাটা মনে করেন ব্যালেন্স হয়ে আছে কিন্তু এই জায়গাটা হচ্ছে ইমব্যালেন্স, এতটুকু জায়গা ইমব্যালেন্স। মার্কেট কতদূর পর্যন্ত পুল ব্যাক দিবে, সে পুল ব্যাক দিবে আমাদের যেটা কাছের লোয়ার হাই, সে লোয়ার হাই। সে লোয়ার হাইকে টাচ করার পর পরবর্তী যখন সে ডাউনে আসবে তখন মার্কেট কি করবে, এই লোকে ব্রেক করে দিবে। কি করবে, এই লোকে ব্রেক করে দিবে। কেন এই লোকে ব্রেক করলো, কারণ মার্কেট উপরের লোয়ার হাই পর্যন্ত যায়নি, কি করেনি, উপরের লোয়ার হাই পর্যন্ত যায়নি, সে এই লোয়ার হাইকেই টাচ করে চলে এসেছে, বা এই জায়গাটা ব্যালেন্স করে চলে এসেছে। কিন্তু সে যখন এই লোয়ার হাই টাচ করলো, এখানে আমরা কি পেলাম, আমরা লো কনফার্ম হলো না এটা আমাদের, হ্যাঁ এটা আমাদের লো কনফার্ম হলো না, এটা কিন্তু লো কনফার্ম হলো। এন্ড মার্কেট এখান থেকে কি করতে পারে, মার্কেট এখান থেকে কয় ধরনের কাজ করতে পারে, সে যখন ডাউনে আসছে, সে যখন এখান থেকে আবার ডাউনে আসছে, সে যদি এই লোকে ব্রেক করে মার্কেট কি করবে, অনেক দূর পর্যন্ত পড়বে, কি করবে, অনেক দূর পর্যন্ত পড়বে। এবং এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়নি, এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়নি, এখানে আবার একটা বিওসি হলো, কি হলো, ব্রেক অফ স্ট্রাকচার হলো, কি হলো, বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার। কারণ সে লোকে কনফার্ম করার পর সেটাকে ব্রেক করছে। এন্ড পরবর্তী মার্কেট যদি আপে যায় সে লোয়ার হাই পর্যন্ত আপে যাবে, তারপর পরবর্তী মার্কেট আবার ডাউনে যাবে। এটা হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচারের মূলত কাজ, এবং সেটাকে আমরা কিভাবে কাজ করতে পারলাম জানলাম। আমার কথা হচ্ছে এখানে যদি আপ ট্রেন্ড মার্কেট হতো তাহলে কেমন হতো, কি হতো, আপ ট্রেন্ড মার্কেট যদি হতো তাহলে সেটা দেখতে কেমন হতো, সেখানে ব্রেক অফ স্ট্রাকচার কেমন হতো, বা চেঞ্জ অফ ক্যারেক্টার আমি পরে যাই, আগে ব্রেক অফ স্ট্রাকচারটা আমি ক্লিয়ার করি। এবং এই জায়গা থেকে আমরা আগে থেকে কত কিছু পেয়ে যাচ্ছি এটা বোঝার চেষ্টা করেন। এখানে ফার্স্ট অফ অল দেখবো কি, যে মার্কেট হচ্ছে একটা মার্কেট কি আপ ট্রেন্ড, মার্কেট যখন আপ ট্রেন্ডে যাচ্ছে সেখানে ব্যালেন্স করবে না, করবে কি করবে না সেটা তার বিষয়।
পরবর্তী মার্কেটে কি আসলো? সেলার্স আসলো। সেলার্স যখন আসলো তার মানে কি সে ডাউনে যাবে, কিন্তু এখানে যদি আবার বায়ার্স দেখি তার টার্গেট কি থাকবে? এখানে যে মার্কেটে যে হাই, এটা কিন্তু এখনো হাই হয়নি আমাদের। সে যদি এটাকে ব্রেক করে ফেলে, ব্রেক তো করে দিতে পারে তাই না? সে যদি ব্রেক না করে যদি ডাউনে আসে তখন আমরা বলতে পারবো হাই। মনে করেন সেটাকে ব্রেক করে দিল, তার মানে কি আমরা এখনো হাই কনফার্ম হইনি, আমরা হাই কনফার্ম হইনি। এই জায়গাতে আমরা কি পেলাম? মনে করেন যে পরবর্তী আবার সেলার্স আসলো। সেলার্স যখন আসলো, কি আসলো? সেলার্স যখন আসলো, সেলার্স মনে করেন এখান থেকেই সে আপে না গিয়ে সে আরো ডাউনে চলে আসলো। কারণ সে যখন ডাউনে আসলো তার টার্গেট কোনটা? টার্গেট কোনটা? এটা তার টার্গেট। সে যখন এখানে টাচ করলো বা ব্রেক করলো, এটা কি হবে? এক্সটার্নাল স্ট্রাকচারকে তাকে ব্রেক করতে হবে কি দিয়ে? বডি দিয়ে। সে যখন ব্রেক করলো এটা কি হবে আমাদের? ফলস হবে না রিয়েল? এক নাম্বার আমরা এখানে কি পেলাম? এক নাম্বার এখানে আমরা হাই কনফার্ম হলাম। এক নাম্বার এখানে কি কনফার্ম হলাম? হাই কনফার্ম হলাম। এবং এই জায়গাতে আমরা কি লো কনফার্ম হলাম? না, আমরা লো কনফার্ম হইনি। এখানে শুধুমাত্র আমরা কি কনফার্ম হয়েছি? আমরা এখানে হাই কনফার্ম হয়েছি, এবং এখানে আমরা কি কনফার্ম হয়েছি? হাই আর লো কনফার্ম হয়েছি। ঠিক আছে। এন্ড মার্কেট কি করবে? এটা যখন ব্রেক করবে এটা কি হবে? ফলস হবে, বা এখানে লিকুইডিটি হান্ট হবে। মার্কেট পরবর্তী আপে গেল। মার্কেট যখন পরবর্তী আপে যাবে, মার্কেট যখন পরবর্তী আপে যাবে, মার্কেটকে কি করতে হবে? এই হাইকে ব্রেক করতে হবে। এন্ড হাইকে যদি ব্রেক করে তাহলে পরবর্তী আমরা মার্কেটে কি পাবো? তখন আমরা পরবর্তী মার্কেটে এখানে আমরা একটা লো পাবো। কিন্তু এখানে যদি সেটাকে ব্রেক করে দেয়, এভাবে যদি ব্রেক করে দেয়, তখন এটাকে আমরা কি বলতে পারবো? বিওসি, মানে কি? ব্রেক অফ স্ট্রাকচার। কি বললাম? বিওসি মানে কি? ব্রেক অফ স্ট্রাকচার পেয়ে নিলাম। এবং এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে পুল ব্যাক আসবে কতটুকু সেটাও বুঝতে পারলাম। মানে আমরা আগে থেকে সবকিছু বুঝতে পারছি। এখন এই জায়গাতে একটা বিষয় হলো, এখানে যদি দেখি চেঞ্জ অফ ক্যারেক্টারের যে বিষয়টা, সেটা কেমন হবে? কি হবে? চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট কিভাবে তার ক্যারেক্টারকে চেঞ্জ করবে? এন্ড মনে করেন এটা আগে ডাউন ট্রেন্ড মার্কেটেরটা দেখায়, তারপর আপ ট্রেন্ডে। ওয়েট, ধরেন যে মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউনে আসলো, পরবর্তী মার্কেট একটু আপে গেল আমাদের স্ট্রাকচার অনুযায়ী, তারপর পরবর্তী মার্কেট আবার ডাউন আসলে এখানে মোমেন্টামের বিষয়টাও একটু হলেও কাজ করবে মার্কেটে। পরবর্তী মার্কেট ডাউন, এরপরে মার্কেট যখন আপে গেল, তাকে যদি লো কনফার্ম করতে হয় তাকে কি করতে হবে? ওপরের যেটা আমাদের লোয়ার হাই সেটাকে ব্রেক করতে হবে। সে ব্রেক করলো। সে যখন ব্রেক করলো, এখানে আমাদের কি রয়েছে? সাপ্লাই এরিয়া রয়েছে, সাপ্লাই জোন রয়েছে, যেটা আমাদের কি? লোয়ার হাই। এইটাতে আমরা লোয়ার হাইও কনফার্ম হলাম, আমরা এখানে কি হলাম? মার্কেটে লো কনফার্ম হলাম। এর আগে দেখলাম কি? চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার দেখলাম। সে যখন ডাউনে আসবে তারপরে তার টার্গেট কোনটা থাকবে? নিচের এই লো। সে যখন এই নিচের লোয়ে আসবে তখন, এবং সে যদি এটাকে ব্রেক করে, তখন এটাকে আমরা কি কেমন হয়? চেঞ্জ অফ ক্যারেক্টার হবে যে সেটাকে ব্রেক করার পর, সেটাকে যখন ব্রেক করবে, বা এখানেও যদি সে ব্রেক না করে, সে যদি ব্রেক অফ স্ট্রাকচার যদি প্রথমেই না বানায়, এখানে যদি সে সাথে সাথে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করতে চায়, কি হবে? যে পরবর্তী মার্কেট যখন ডাউনে আসবে, সে তার টার্গেটকে ফিল আপ করবে না, সে লো পর্যন্ত আসবে না। সে তার আগ থেকে কি করবে? আপে চলে যাবে। তখন সে কি করবে? এই লোয়ার হাইকে আর মেনটেন করবে না, সেটাকে ব্রেক করে দিবে। সে যখন এটাকে ব্রেক করে দিল, মানে কি? সে লোয়ার হাইকে ব্রেক করে দিল, তখন আমরা কি বলতে পারবো? তখন আমরা এখানে কি বলতে পারবো? যে এখানে কি হলো? চেঞ্জ অফ ক্যারেক্টার, সিএইচ ওএইচ, চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝতে পারলেন বিষয়টা? এটাকে আমরা তখন কি বলতে পারি? চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট কি করলো? তার ক্যারেক্টার চেঞ্জ করলো। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করে ফেলেন। ভাই এই যে আপনি লোয়ার হাই যেখানে দিছেন, এইখানে হুম। কি ভাই জোনে কাজ করবে? জোন, হ্যাঁ, মানে প্রথমটাতে কাজ জোন, করবে, প্রথমটাতে। মানে আপনার যেখানে আছে লোয়ার হাই, হ্যাঁ, হ্যাঁ ওখানে কি আমি জোন আঁকাতে পারবো ভাই? হ্যাঁ পারবেন। এই ওইটা যদি জোনের মধ্য ক্লোজ দেয় তাহলে এরপরটা আপে যাবে নাকি তারপরটা ডাউনে না না চলে না না আসবে? না, ডাউনেই আসবে, কারণ এটা যখন জোনকে ব্রেক করবে সেটা কি হবে? ফলস হবে। সে জোন থেকে ফেরত চলে আসবে, জোনের আগ থেকে ফেরত চলে আসবে, বা তাকে উইক দিয়ে ক্রস করতে হবে। মানে কি? তাকে সে জোনটা ব্রেক করতে হবে যদি জোন থাকে। হ্যাঁ, আর যদি জোন না নিয়ে বুঝতে যদি পারছি। শুধু লেভেল থাকে, তাহলে লেভেলকে ব্রেক করতে হবে। And এটাকে আমরা কি বললাম? চেঞ্জ অফ ক্যারেক্টার। এই চেঞ্জ অফ ক্যারেক্টার কেমন হতে পারে? একটা প্রশ্ন, হ্যাঁ, করে ফেলেন। ওই যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয় তার মানে তো সে ট্রেন্ড বানাচ্ছে, তাই না? নতুন। সে নতুন করে ট্রেন্ড বানালো, মানে কি? সে ট্রেন্ড চেঞ্জ করে ফেললো, সে এখন আপ ট্রেন্ডে যাবে। আচ্ছা, আর যদি চেঞ্জ অফ ক্যারেক্টার না হয় তাহলে তার মানে ট্রেন্ড কনফার্ম হবে না।
না, চেঞ্জ অফ ক্যারেক্টার যদি না হয়, চেঞ্জ অফ ক্যারেক্টার হতে গেলে তাকে কি করতে হবে, এখান থেকে তাকে আপে চলে যেতে হবে। বা সেটা আবার কেমন হতে পারে, এবার দেখেন তাহলে ক্লিয়ার হবেন। মনে করেন এটাকে ব্রেক করে দিল, তো এই নিচে আপনারা কি পেলেন, ব্রেক অফ স্ট্রাকচার পেলেন। মানে কি পরবর্তী মার্কেট কি করবে, পুল ব্যাক দিবে। আপনাদের এক্সপেক্ট কোনটা, পুল ব্যাক কত দূর পর্যন্ত দিবে, নেক্সট লোয়ার হাই পর্যন্ত, তাই না? এটা তো নেক্সট লোয়ার হাই, সে মনে করেন লোয়ার হাইকে টাচ করলো, লোয়ার হাই যেহেতু স্ট্রং, সে লোয়ার হাইয়ের উপরে যেতে পারলো না, সে যেতে পারলো না। পরবর্তী মার্কেট কি করলো, ডাউনে আসলো। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো, তখন এই জায়গাতে আমরা কি পেলাম, নতুন করে আরেকটা লো পেলাম না, এখানে লো পেয়ে নিলাম। পরবর্তী মার্কেটে টার্গেট কোনটা, এই লো এসে টাচ করা। যদি মার্কেটকে এই স্ট্রাকচার মেনটেন করতে হয়, পরবর্তী মার্কেট কি করবে, ডাউনে আসবে না, সে চেঞ্জ অফ ক্যারেক্টার করার কারণে একটু ডাউনে এসেই পরবর্তী মার্কেট কি করবে, আপে চলে যাবে। একই বিষয় ভাই, সে যখনই আপে চলে গেল, এটা তখন কি হয়ে গেল আমাদের, চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট কি করলো, তার ক্যারেক্টার চেঞ্জ করলো, বাকি তার দিক পরিবর্তন করলো। সে যখন দিক পরিবর্তন করে ফেললো, পরবর্তী মার্কেট কি করবে, একটু পুল ব্যাক দিবে। কতদূর পর্যন্ত, নেক্সট লোয়ার হাই পর্যন্ত। পরবর্তী মার্কেট যখন এখান থেকে আবার আপে চলে যাবে, তখন মার্কেট সেটা কি হয়ে গেল, মার্কেট সেটা আপ ট্রেন্ড হয়ে গেল না? হ্যাঁ, বুঝেন, মার্কেট আপ ট্রেন্ড হয়ে গেল। তখন এগুলোকে কি আমরা হায়ার লো কি তখন বলতে পারবো, দরকার আছে না, মার্কেট আপে যাচ্ছে, যাক। এখন এই জায়গাতে যদি এই আপ ট্রেন্ড মার্কেট যদি হঠাৎ করে এখন আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করতে চায়, কেমন হতে পারে, তাই না? মনে করেন পরবর্তী সে আপে গেল, আপে গিয়ে সে এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। মানে কি, সে এখন আবার ডাউন দিকে যাবে। তখন সে কি করবে, যখন ডাউনে চলে আসলো, তখন তার টার্গেট কোনটা থাকবে, এইটা, নেক্সট হায়ার লো। সে যখন হায়ার লোকে ব্রেক করলো, মানে কি এক্সটার্নাল স্ট্রাকচার ব্রেক, ব্রেক করে দিল যখন, তখন আমরা কি বুঝলাম, যে উপরে আমরা কি কনফার্ম হলাম, একটা হাই কনফার্ম হলাম। বুঝেন, হাই কনফার্ম হলাম, এটা কিন্তু হাই না, হাই কনফার্ম হলাম। হাই কনফার্ম হওয়ার পর এখানে আমরা কি কনফার্ম হলাম, হায়ার লো কনফার্ম হলাম। পরবর্তী মার্কেট কি করবে, পরবর্তী মার্কেট পুল ব্যাক দিবে না? কত দূর পর্যন্ত পুল ব্যাক দিবে, হাই পর্যন্ত তার পুল ব্যাক দেওয়ার কথা। পরবর্তী মার্কেট মনে করেন আরো ডাউনে আসলো, জাস্ট এক্সাম্পল, আরো ডাউনে আসলো। সে আরো ডাউনে আসে, সে কতদূর পর্যন্ত ডাউনে আসতে পারবে, তার জায়গা কতটুকু, এই লো পর্যন্ত। এর নিচে কি সে যেতে পারবে, পারবে না। মনে করেন মার্কেট এই লো এ টাচ করলো বা এই জোনে টাচ করে পরবর্তী মার্কেট কি করলো, আপে গেল। বুঝেন, পরবর্তী মার্কেট আপে গেল, আপে যখন গেল সে এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতে পারে। কিন্তু সে যদি এখানে আবার আবার যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করতে চায়, কেমন করবে, সে এখান থেকে আবার আপে যাবে। সে কি করবে, আবার একটু আপে যাবে, আবার আপে যাবে, তারপর সে কি করবে, একটু ডাউনে আসবে, একটু ডাউনে আসবে, এনে সে সাপোর্ট নিবে, পরবর্তী মার্কেট আবার আপ। মানে সে সেকেন্ডের মধ্যে তার ক্যারেক্টারকে চেঞ্জ করছে। কতদূর পর্যন্ত যাবে, নেক্সট হাই পর্যন্ত। একই টপিক এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। আর যদি এটা কি হলো, রেঞ্জিং এর মতো হলো স্ট্রাকচারটা, যে বারবার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে, বারবার বারবার করলে তখন কি হয়ে যায়, তখন সেটা জিগ জ্যাগ হয়ে যায়। আর ট্রেন্ডি মার্কেটের বিষয়টা কি হবে, আমি লাইন দিয়ে দেখাই। ট্রেন্ডি মার্কেট যখন চলবে বড়ভাবে, তখন সেটা কিভাবে মেনটেন করবে, তখন তার একটা নিয়মই মেনটেন হবে অল টাইম। ধরেন মার্কেট ডাউন, আপ, ডাউন, আপ, লো কনফার্ম হলো, চাইলে সেখান থেকে আপে গিয়ে আপ ট্রেন্ড মেনটেন করতে পারে। কিন্তু সে কি করবে, আপ ট্রেন্ড মেনটেন করবে না, সে আপ ট্রেন্ড মেনটেন করবে না, সে ডাউনে আসবে। ডাউনে আসবে, সে তো এই লোকে আর ব্রেক করতে পারবে না প্রথমেই। এই লোকে ব্রেক করতে গেলে তাকে কি করতে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার করতে হবে। চেঞ্জ অফ ক্যারেক্টার করার জন্য একটু আপে গেল, একটা লোয়ার হাই বানিয়ে নিল। লোয়ার হাই যখন হয়ে গেল, পরবর্তী সেটাকে ব্রেক করে দিল। যখন এটাকে ব্রেক করে দিল, মার্কেট কি হয়ে গেল, ডাউন ট্রেন্ড হয়ে গেল। পরবর্তী মার্কেট যখন আপে যাবে, তার হায়ার লো হয়ে গেল কোনটা, এইটা হায়ার লো। কিন্তু একটু আগে হায়ার লো ছিল হচ্ছে এইটা, বা এটাকে ধরতে পারেন। এই জায়গাতে আবার ব্যালেন্স ইমব্যালেন্সের বিষয় হবে। কারণ এই জায়গাটা ব্যালেন্স আছে, এই জায়গাটা ইমব্যালেন্স, মার্কেট এটাকে ব্যালেন্স করলো, এটা ব্রেক করলে এটা ফলস, পরবর্তী মার্কেট ডাউন। মার্কেট চাইলে এখান থেকে আবার আপ ট্রেন্ড মেনটেন করতে পারে চেঞ্জ অফ ক্যারেক্টার করে, কিন্তু সে কি করলো, সে মনে করেন আরো ডাউনে আসলো। সে যখন আরো ডাউনে আসলো এবং সে যখন এই লোকে ব্রেক করতে চাইবে, সে তো এটাকে ডাইরেক্টলি ব্রেক করতে পারবে না, কারণ এটা তখন যদি ব্রেক করে এটা কি হবে, ফলস হবে। মার্কেট কি করবে, এখানে ব্রেক করার জন্য চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, আবার একটু আপে যাবে, লোয়ার হাই বানাবে, তারপর এটাকে ব্রেক করবে রিল্যাক্সে। পরবর্তী মার্কেট আবার আপ, আবার ডাউন, আবার আপে গেল, চেঞ্জ অফ ক্যারেক্টার, তার পরবর্তী আবার ডাউন। মার্কেট এইভাবে চলতেই থাকবে। রিয়েল মার্কেটে গিয়ে দেখায়,
স্ট্রাকচারটা মার্কেটে দেখছি ভাই। ভাই এটাই চলতে থাকে আজ মার্কেটে। 3 মাস পর আজকে আমি এই জিনিসটা ক্লিয়ার হলাম ভাই, আর এই জায়গাটাই আমার পুরো প্রতিবার ভাই কনফিউশনের জন্য বাধা গেছে। আজকে এই এটাই জিনিসটা মূলত ক্লিয়ার হলাম ভাই। বিষয়, স্মার্ট মানি কনসেপ্টের বিষয়। আমি এখন ফরেক্স মার্কেটে ঢুকবো, বাইনারির সাথে এখন আমাদের সেরকম আর কোনো স্বাদ নেই, আমি ট্রেডিং ভিউয়ে যাই। তো এই জায়গাতে আপনাদেরকে একটা ইন্ডিকেটর দেখাবো আমি, যেটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, সাপ্লাই এবং ডিমান্ড জোন আগে থেকে কনফার্ম হতে পারবেন, মার্কেট আগে থেকে আপনাকে সেটা কনফার্ম করে দিবে। ইন্ডিকেটর অপশনে ক্লিক করার পর আমি এখানে সার্চ দিব এসএমসি, ওয়েট, এসএমসি না লিখে আমি এখানে লিখে হচ্ছে স্মার্ট, এত স্মার্ট মানি কনসেপ্ট লাক্স এলগো, এটা আছে না, এটা কতজন মানুষ ব্যবহার করছে দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করব। ওকে, এই তো দেখেন মার্কেটে সাপ্লাই এবং ডিমান্ড আমরা পেয়ে নিলাম, এবং কোনটা ব্রেক অফ স্ট্রাকচার এবং কোনটা চেঞ্জ অফ ক্যারেক্টার, এই তো দেখেন। ওয়েট, এখন এটাকে এক্সপ্লেন করে দেখাই। হ্যাঁ, এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার কেন বলা হলো, মার্কেট ডাউনে আসলো, তার আপে যাওয়ার কথা ছিল হচ্ছে এই লোয়ার হাই পর্যন্ত, তাই না, কিন্তু মার্কেট কি করলো, একটু আপে গিয়েই এখানে থাকা লোকে সে ব্রেক করলো, তার মানে কি সে তার ক্যারেক্টার চেঞ্জ করলো, তাই না, তাই কি চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে ব্রেক অফ স্ট্রাকচার কেন দিয়েছে, এটাকে ব্রেক অফ স্ট্রাকচার কেন দিয়েছে, তার মানে এখানে অবশ্যই সেই স্ট্রাকচার হয়েছে, তাই তো আমরা সেটা দেখি, এটা ইন্ডিকেটর কতটুকু আমাদের হেল্প করছে। হ্যাঁ, মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে আপে গিয়েছিল, পরবর্তী সে ডাউনে আসলো, তারপর যখন আপে গেল সে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পিছনে রিজন হচ্ছে এইটা, সে আপে গেল, এটা মার্কেটের এই লো পর্যন্ত না এসে আগে থেকে যখন রিভার্স করলো, এই হাইকে যখন ব্রেক করলো, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, মানে কি সে নতুন করে হাই বানানোর চেষ্টা। পরবর্তী মার্কেট ডাউনে আসলো, তারপর আপে গেল, আবার ডাউনে আসলো, এখানে যখন এইভাবে দুইবার সে করলো না, তখন এটাকে কি বলছে, ই কিউএল, মানে কি ইকুয়াল, ইকুয়াল কি পাওয়া গেল, এখানে দুইটা লো পাওয়া গেল, পরবর্তী মার্কেট একটু ডাউনে আসলো, এটা কিন্তু ইকুয়াল, এখানে কিন্তু একটা লেভেল হয়ে গেছে অলরেডি। পরবর্তী মার্কেট যখন এখানে আপে গেল, তার উচিত যে এখানে সে টাচ করে ডাউনে আসা এবং লো কনফার্ম করা, কিন্তু সে এটাকে যখন ব্রেক করে দিল, এবং এটাকে ব্রেক করার কারণে সেখানে কি বানিয়েছে, এই স্ট্রাকচার বানিয়েছে যেন সে ব্রেক করতে পারে। এখানে ইকুয়াল যেহেতু হয়েছে, সে যে কোনো সময় ব্রেক করতে পারে, এখানে কোনো স্ট্রাকচার হয়নি। পরবর্তী মার্কেট একটু ডাউন এসে পরবর্তী মার্কেট আপ, যখন সে আপে গেল মার্কেটের, এটা আমরা কি, এটা হচ্ছে আমাদের মেন বিষয়, এটা আমাদের মেন বিষয়, তাই না। মার্কেট পরবর্তী যখন ডাউনে সেটাকে একটু ব্রেক করে যখন আপে গেল, তখন এখানে আমরা কি কনফার্ম হলাম, হাই কনফার্ম হলাম, হাই কনফার্ম হলাম, এন্ড পরবর্তী মার্কেটে যাওয়ার কথা কোথায়, এখানে না, এখানে যাওয়ার কথা এবং টাচ করে লো কনফার্ম করার কথা, কিন্তু মার্কেট কি করছে, ডাউন ট্রেন্ডে যাবে, তাই সে একটু আপে গিয়ে ডাউনে চলে গেল, তার মানে কি সে ক্যারেক্টার চেঞ্জ করে দিল না, মার্কেট আপ ট্রেন্ডে ছিল না, সে ডাউন ট্রেন্ড হয়ে গেল না, and সে যদি পুল ব্যাক দিত, সে কতদূর পর্যন্ত যেত, এই লোয়ার হাই পর্যন্ত, এটা আমাদের লোয়ার হাই হয়ে গেল না, এটা হাই, এটা কি হয়ে গেল, লোয়ার হাই, লোয়ার হাই কি জোন আঁকানো হয়ে গেছে না পুরোটাই, পরবর্তী মার্কেট ডাউন, সেলার্স সে এখন, এরিয়া হয়ে গেল না। হ্যাঁ, সে এখন পর্যন্ত কিন্তু ডাউন, সে কিন্তু এখন পর্যন্ত ডাউন, সে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করে কেমন হবে, এভাবে ডাউনে আসবে, তারপর সে আপে যাবে, এবং এইভাবে তাকে চেঞ্জ অফ ক্যারেক্টার করতে হবে, কিন্তু সে যদি এরকম না করে, সে যদি এটাকে এভাবে ব্রেক করে, তখন এটা কি হবে, ব্রেক অফ স্ট্রাকচার হবে। আশা করি বুঝতে পারছেন। এবং এই জায়গাতে আমাদের কি আছে, ডিমান্ড জোন আছে না, এটা আমাদের কি ডিমান্ড জোন না, মার্কেট থেকে ডিমান্ড এখান থেকে আপে গেছে না চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে, তাহলে এটা আমাদের ডিমান্ড এরিয়া হয়ে গেল, মানে কি পরবর্তী মার্কেট এখানে আসলে এতে রিভার্স করার চান্স আছে, মানে কি এখানে সে ইকুয়াল একটা লো বানাবে, বুঝতে পারছেন। এবং সে, এটা আমাদের কি মার্কেটের, এটা লোয়ার হাই, সে যখন লোয়ার হাইকে টাচ করবে, তখন পরবর্তী মার্কেট ডাউনে আসবে, এবং এটাতে টাচ করলে তার হাই কনফার্ম হবে, কিন্তু সে যখন একটু ডাউনে আসবে, তাকে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করতে হয়, সেখান থেকে আপে চলে যাবে, যখন আপে চলে যাবে এখানে কি লেখা উঠবে, আবার চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং সে এই জোন থেকে যখন আবার ব্রেক করে ডাউনে আসবে, এবং সে যখন এটাকে ব্রেক করে দিবে, তখন এটার নাম হয়ে যাবে আবার ব্রেক অফ স্ট্রাকচার, এখানে লেখা উঠবে, বুঝতে পারলেন। এত সহজ ভাই, ফরেক্স মার্কেটে কাজ করা অনেক কঠিন, কঠিন বললে ভুল হবে, কঠিন। এই দেখেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার কত বড় ভাবে বানাইছে, দেখবেন, এই দেখেন মার্কেট আপ, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর একটু আপে গিয়ে ডাউন, তারপর একটু আপে গিয়ে তারপর ডাউন, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এইভাবে সে এটাকে ব্রেক করে ফেলছে। ব্রেক করার পর সে পুল ব্যাক দিবে,
কত দূর জায়গা পর্যন্ত পুল ব্যাক দিবে? আমাদের সব থেকে কাছের যে লোয়ার হাই, সে কি পুল ব্যাক দিয়েছে? দেখেন তো, পুল ব্যাক দিয়ে পরবর্তী সে ডাউন। ঠিক আছে, এখন এই জায়গাতে সে পুল ব্যাক এই লোয়ার হাইকেই কেন মেনটেন করলো? সে উপরে কেন গেল না? কারণ এই জায়গাতে সবকিছু তো ব্যালেন্স হয়ে আছে, এখানে সবকিছু ব্যালেন্স হয়ে আছে না, সব কিন্তু ব্যালেন্স। কিন্তু এই জায়গাতে দেখেন তো, এখানে কি সবকিছু ব্যালেন্স হয়ে আছে? এখানে ব্যালেন্স হয়ে আছে, এখানে ব্যালেন্স আছে, এই দুই জায়গাতে ইমব্যালেন্স, এই জায়গাতে আবার ইমব্যালেন্স। মার্কেট কি করলো? আপে গেল, জায়গাটাকে কি করলো? ব্যালেন্স করলো, পরবর্তী মার্কেট ডাউন। শ্যাডো দিয়েছে না, শ্যাডো দিয়ে ব্রেক করেছে না, তার মানে কি ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক। যখন এটাকে ব্রেক করলো তখন মার্কেটে আমরা কি পেলাম? লো পেলাম না? মার্কেট এখানে আমরা লো কনফার্ম হলো। আচ্ছা, আপনার মাথা ঘুরছে মনে হয়, আমি একটু শর্টকাটে দেখাই। এই তো দেখেন, ওখানে আঁকালাম না, ডাউন, তারপর আপ, পরবর্তী ডাউন। পরবর্তী যখন আপে গিয়ে এ লোয়ার হাই টাচ করলো তখন আমরা লো কনফার্ম হলাম, এটা মার্কেটের লো, তাই না? পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো এবং এটাকে ব্রেক করলো, এটা কি হবে? ফলস হবে। পরবর্তী মার্কেট আপে গেল, আপে গিয়ে তার কোনটাতে যাওয়ার কথা? এ লোয়ার হাই পর্যন্ত, কিন্তু সে এখান থেকে ডাউনে চলে আসলো। তাহলে এখানে সে কি করলো? ক্যারেক্টার চেঞ্জ করে দিল এবং নতুন করে লোয়ার হাই বানালো। মার্কেট পরবর্তী আপে গেলে কত দূর পর্যন্ত পুল ব্যাক দেওয়ার কথা? এত দূর পর্যন্ত পুল ব্যাক দেওয়ার কথা। তো মার্কেট পুল ব্যাক দিল না কেন? কারণ এখানে কি জায়গাটা পুরোটাই ব্যালেন্স হয়ে আছে না, কোথাও কি ইমব্যালেন্স আছে? ব্যালেন্স আছে, তাই সে কি করলো? রিট্রেসমেন্ট নিল, সে রিটেস্ট নিয়ে পরবর্তী মার্কেট ডাউন। বোঝা যাচ্ছে বিষয়? ঢুকছে মাথার জি মধ্যে? ভাই। তাহলে জি মার্কেট আপনার ভাই। কথা মতো চলবে, ঠিক আছে? মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে করলো দেখেন। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, যেহেতু ডাউন ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার তো লেখা উঠবেই। কেন লেখা উঠলো ভাই? কেন? আপনি তো খালি লাইন আগাচ্ছেন, একটু এখানেও দেখান, তাই না? মার্কেট ডাউন, পরবর্তী আপ, পরবর্তী ডাউন, পরবর্তী আপ, পরবর্তী ডাউন, তারপর ইকুয়াল লো দুইটা। পরবর্তী মার্কেট যখন আপে গেল, সে এই লোয়ার হাইকে ধরলো না, সে এই লোয়ার হাই টাচ করলো। এই লোয়ার হাইকে যখন সে শ্যাডো দিয়ে ব্রেক করলো, এটা কি হলো? ফলস হলো না? ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো, তার আসার কথা কোনটা? এই লো পর্যন্ত, যেন সে হাইকে কনফার্ম করে। কিন্তু মার্কেট একটু ডাউনে এসে যখন আপে গেল, তখন সেখানে সে এটাকে কি কনফার্ম করলো? হায়ার লো কনফার্ম করে ফেললো না? সে কি হাইকে কনফার্ম করছে? হাই কনফার্ম করেনি। হাইকে যেহেতু কনফার্ম করেনি, এটা যদি ব্রেক হয় তখন সেটা কি হবে? রিয়েল হবে না ফলস হবে? রিয়েল। রিয়েল। তাহলে মার্কেট কি করলো? আপে চলে গেল। এবং এটাকে শর্টকাট আপনাদের কিভাবে দেখাচ্ছিলাম, যে মার্কেট ডাউন আপ, ডাউন আপ, এটাকে যদি ব্রেক করে তাহলে এটা কি হবে? ফলস হবে, পরবর্তী মার্কেট ডাউন। কিন্তু মার্কেট যদি ডাউনে আসে তারপর যদি আপে যায়, পরবর্তী ডাউনে আসার সময় এটাকে মেনটেন না করে আগে থেকে যদি ফেরত যায় এবং সেটাকে ব্রেক করে, তখন সেটা কি হবে? রিয়েল হবে। শিখাইনি? বলিনি? এতটুকু শিখেই তো ছেড়ে দিতে পারতাম, এত ডিটেলসে কেন শিখাচ্ছি? কারণ আপনারা ফরেক্স মার্কেটে কাজ করতে ইচ্ছুক, তাই না? ভাই সময় সময় আপনি বলেন না যে ফরেক্স এ কাজ করা অনেক কঠিন, সামান্য মনটা না না খারাপ না হয়ে না যায়। না না, সময় আবার বলেন যে রানিং করে এটা দিব। বলার পিছনে রিজন হলো যাতে আপনারা একটু অ্যাক্টিভ হন, বুঝতে পারলেন? যেন আপনি একটু অ্যাক্টিভ হন, এই জন্য অ্যাক্টিভ থাকার জন্য এগুলো কথা বলি, সেটা কোনো ম্যাটার না। এখানে দেখেন মার্কেট ডাউন, পরবর্তী আপে গেল, পরবর্তী ডাউন আসলে তার এতখানি আসার কথা, তো সেখান থেকে ফেরত যাচ্ছে। এখান থেকে ফেরত যাওয়ার সময় সে যখন এটাকে ব্রেক করে, সেটা রিয়েল হবে না ফলস হবে? রিয়েল। তাহলে ঠিক আছে না? মিললো না? কিন্তু জি। ফলস কোনটা হলো? সে যখন ডাউনে আসলো, তারপর আপে গেল, তারপর ডাউনে আসলো, আপে গেল, এটাকে বাদই দেন, ধরেন উপরেরটা শুধু, উপরেরটাই শুধু ধরেন, যে মার্কেট ডাউনে আসলো তারপর আপে গেল, পরবর্তী যখন ডাউনে আসলো, এটা থেকে নিচে হলো, পরবর্তী মার্কেট যখন আপে যাবে এবং এটাকে যখন ব্রেক করবে, এটা ফলস হবে না রিয়েল? হুম, ওটা ফলস ভাই। এই এই এটা কি হবে? ফলস হবে না? বামের সাইডে। পরবর্তী মার্কেট ডাউনে আসলো, জি। তাহলে এই জায়গাতে আপনারা ডাউনে ট্রেড করতে পারবেন যখন এটাকে ব্রেক করবে, ঠিক আছে না? And পরবর্তী মার্কেট কি করলো? জি। চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। মানে কি? তখন আবার কি করতে পারবো, যে এতটুকু জায়গা ডিলিট করে দিলাম। পরবর্তী মার্কেট ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলে তার এত দূর পর্যন্ত ডাউনে আসার কথা, তো সে এখান থেকে আপে চলে গেল। মানে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন এই জি। জায়গাতে আমি কি করব? এতটুকু জায়গা ডিলিট। মানে ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলে তার এত দূর পর্যন্ত আসার কথা, তার আগে থেকে সে যখন ব্রেক করলো তখন সেটা রিয়েল হবে না ফলস হবে? রিয়েল হবে ভাই। তাহলে কি আমার আঁকানোর মধ্যে কি ভুল ছিল? জি না। তাহলে চেঞ্জ অফ ঠিক ক্যারেক্টার আছে। মিলে গেল। জি। আলহামদুলিল্লাহ, শেষ হলো আজকে আমাদের মার্কেট স্ট্রাকচার এবং এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের টপিক। এখন আমরা অন্য টপিকে যেতে পারি।
এবং এটা কিভাবে ইউজ করবেন বুঝতে পেরেছেন? জি ভাই, আজকে খুব ভালোভাবে বুঝতে পারছি। আজকে মনে করেন যে খুবই ভালোভাবে বুঝতে পারছি। ও, কিন্তু এখানে আমি একটা জিনিস ভাবছি যে রিয়াদ ভাইকে পাইছিলেন বলেই এত মানে মেন জিনিসগুলো শিখতে পারলেন, মানে আমাকে পেয়েছেন বলে তাই আমার মনে হয়। জি কারণ ভাই, এটা এই সত্যি যে ভাই। এই যে অ্যামাউন্ট দিয়ে আপনারা কোর্স করছেন ভাই, মানে এটা বলা ঠিক হবে না, তারপরেও বলছি ভাই, আপনারা, আমি নিজে ফিল হচ্ছে যে আপনাদের আলহামদুলিল্লাহ বলা উচিত, মানে যে প্রাইজে আপনারা জি কোর্সটা ভাই, করছেন এখন। আমার যে যে টাকা দিয়ে আমি করছি ভাই, আমার টাকাটা উসুল ভাই, সত্যি বলতেছি ভাই। যাক, ভাই আমি এর আগেই বলেছি যে টাকা দিয়ে এর সবকিছু হয় না, মন কনসেপ্টটা সম্পূর্ণ মানসিকতা থাকা লাগে। তাহলে এখন আমরা আপনার কিসে কাছে যাব? তো টাকা এখন আছে। আমরা চার্ট প্যাটার্নে যাই। ব্যাচ ঠিক আছে, সিক্সেও কিন্তু ভাই ছিল না এগুলা। না আমি তো ভাই বললাম ভাই, অরিজিনালি ব্যাচ আপনি যত যা যা আপডেট যাবে। এই শিখাইছেন ভাই, স্মার্ট হুম, মানি কনসেপ্ট মানুষ কিছু বলার নাই ভাই। বেচা শুধুমাত্র শুধু এইটা বেচে $50 কামায়, শুধুমাত্র স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্টের 6 নাম্বার ব্যাচে একটা জিনিসই ছিল, সেটা ছিল হচ্ছে এরকম, দেখাবো? দেখায় এই দেন। ভাই এই যে আমি এরকম ছিল, একটু ভিডিওটা এই যে দেখছিলাম। এই যে এরকম এরকম দেখাইছিলাম, হ্যাঁ ভাই, মনে আছে আমার। এরকম দেখাইছিলাম, হ্যাঁ খালি আঁকিয়ে দেখাইছিলাম আর বাইনারির মধ্যে দেখিয়ে দিছিলাম, হ্যাঁ হ্যাঁ, অল্প করে। এতটুকুই দেখাইছিলাম। কিন্তু ভাই বলিনি মাত্র যে এটা ব্রেক অফ স্ট্রাকচার, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা এসএমসির বিষয়, আমাদের ডিটেলসে কিন্তু কিছু শুনেন, বলিনি। হুম, আমাদের কিন্তু ফলস ব্রেকআউট মনে করেন যে এখানে শিখা হয়ে গেল। হ্যাঁ, মাথার ভিতরে কত সুন্দর ঢুকেছে। আর আপনি যখন ব্যাচ সিক্সে শিখাইছেন না, 10 মিনিটে মনে হয় এগুলো শিখানো হয়ে গেছে, ফার্স্ট 10 মিনিটে। হুম। চলেন আমরা স্বাভাবিক, এখন মেন যত টপিকে ব্যাচ যাই, দিবেন আমাদের এখন তবে চার্ট তত প্যাটার্নের আপডেট। মধ্যে ঢুকতে হবে। কিন্তু আমার টেলিগ্রাম তো ফোনে কাজ করছে না, আল্লাহ, আমার ফোনে কাজ টেলিগ্রাম, করছে না ভাই? না ফোনে লগ ইন হচ্ছে না, সমস্যা না, 2 দিন পরে ঠিক হয়ে যাবে একলাই। একটু ভাই অপেক্ষা করেন। উপরের লেখা কোথায় গেল? সব মুছে গেল কেন? কি? উপরের লেখা ডে ও 20। চলে গেছে, ওটা মনে হয় আচ্ছা, কিছুতে ক্লিক করছি সমস্যা তাই নেই, চলে গেছে, দেখি আসে কিনা। সমস্যা নেই। এটা আসছে। এসে আসছে। ওকে, আমরা এখন চার্ট প্যাটার্নস নিয়ে কথা বলবো, চার্ট প্যাটার্নের টপিক হবে। তো এই জন্য চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলতে গেলে তো টেলিগ্রামে ঢুকতে হবে, চার্টের বুকটা তো দরকার, আমিও তো মানুষ, এত কিছু তো মাথার মধ্যে থাকা ইম্পসিবল। ভাই এই কালকে আপনাদের বললেন যে আমি হচ্ছে ভাই বুকটা একটু সবাইকে দিয়ে দিবেন ভাই। সাইকোলজিক্যাল। ভাই এই গ্রুপের মধ্যেই আছে, ফ্রি বুকসের ভাই মধ্যে কি আছে? আমি কি? কালকে বললেন যে আমি সাইকোলজিক্যাল প্যাটার্নের বুকটা হারিয়ে ফেলছি, আমার মাথায় যতটুকু আছে ততটুকু ই করে দিব। সাইকোলজিক্যাল প্যাটার্নস দেইনি, ওটা দেইনি, কারণ ওটা মানুষের মাথা বিগড়ে দেয়, মানে রেড রেড, গ্রিন আসলে রেড, গ্রিন গ্রিন, রেড আসলে গ্রিন, এই এই এগুলো শিক্ষার দরকার নাই ভাই আমার, মোমেন্টামের বিষয় আছে, ওটাই যথেষ্ট। এগুলো বাচ্চাদের জিনিস শেখার দরকার নেই, ঠিক আছে না? ভাই এই যে এই চার্ট প্যাটার্ন গুলো না আমার কাছে হচ্ছে এমনিতেই অনেকগুলোই আছে একটা বুকে, ওইটা আমি তাদের দিয়ে সবগুলোর দিব নি। দরকার নাই, সবগুলো আমার তো ফ্রি গ্রুপের মধ্যে তো সব দেওয়া আছে, যে এই সেট আপ গুলো, যে কালারের বিষয়, এগুলা মূলত দরকার নেই, আমি যেগুলা ন্যাচারালি শিখাচ্ছি সেগুলো শেখার চেষ্টা করেন, সেগুলো থেকে এগুলি স্ট্র্যাটেজির মতো করে বানানো হয়েছে। কিন্তু মেন যে বিষয়, মনে করেন ভাত রান্না করার পর সে ভাতকে দিয়ে অনেক ধরনের রেসিপি বানাচ্ছে মনে করেন, কিন্তু মেন বিষয়টা কি? ভাতই তো, তাই না? And ভাত জি কিভাবে বানাতে হয় সেটা যদি জানতে পারেন, তাহলে আপনি রাইস কেকও বানাতে পারবেন, ভাতের মিষ্টিও বানাতে পারবেন, ভাত আর কালো জিরা ভর্তাও করতে পারবেন, মানে সবকিছু নিজের মন মতো, এবং এক একটাকে এক এক নাম দিতে পারবেন। এটা মূলত বিষয় না। ভাই, আপন ভাইকে একটু মিউট করে দেন তো, এই যে আনমিউট করে দেন নাকি? ও, অনেকেই আছে হ্যান্ড রাইজ করা। ঠিক আছে। আমরা চার্ট প্যাটার্নটা নিয়ে কথা বলবো, তো ভাই ডিটেলসে আপনার কথা বলার চেষ্টা করব। ভাই দেখেন আপনার কাছে আমি চার প্যাটার্ন দিছি। ভাই আপনি আমাদের দিছিলেন, দেখেন সবগুলো একসাথে আছে। ইয়াদ ভাই এই তো সব আছে। কতক্ষণ ধরে বলতেছি ভাই। আমাকে এসএমএস দিয়েছে, আমি কিন্তু এসএমএস না দেখেই বলে দিয়েছি যে ও কি করবে নাকি। এটাতেও আছে অনেক সুন্দরভাবে, এটাই অনেকটা ইম্পর্টেন্ট, একটার মধ্যে সব। আর এটা অনেক সুন্দর, আমার এই বইটা প্রিন্ট করা আছে, এবং এটা কাছে রাখা খুবই ভালো, ওয়েট। হুম, বই খুললাম দেখে কেউ কিছু মনে করেন না, কারণ এই বই না দেখেও কিন্তু এখন আমি যতটুকু আঁকানোর আগে আঁকিয়ে দেখেন, এত বলবেন যে বই দেখে শিখাচ্ছে। মেনলি বিষয় হলো রিভার্সাল চার্ট প্যাটার্ন যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের কি
আমাদের যেগুলো আছে আমি বলি, হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য, কারণ অনেকে এসে বলবে যে ভাই না ভাই, বই বই থেকে দেখে শিখেন, কারণ আমাদের কাছে এই বইটা থাকবে, আমাদের আর একটু মনে থাকবে, আর বইয়ের সাথে আমাদের একটু সম্পর্ক হয়ে যাবে। আমি আঁকাই ঠিক আছে। যতটুকু, মানে কেউ যাতে কিছু বলতে না পারে, আমি আগে আঁকাই, তারপর যে পিডিএফ আছে সেটা দেখে শিখাবো, যতটুকু আঁকানোর আঁকিয়ে দেখায়, তারপর অটোমেটিক বুঝতে পারেন। ডাবল টপ, ডাবল বটম, ট্রিপল বটম, ইনভার্স হেড এন্ড শোল্ডার্স, আর একটা হচ্ছে হেড এন্ড শোল্ডার্স। এগুলো হচ্ছে আমাদের কি রিভার্সাল চার্ট আচ্ছা, প্যাটার্ন। সমস্যা নাই ভাই। আর আমাদের কন্টিনিউয়েশন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ফলিং ওয়েটস আছে, আমাদের একটা করে আঁকাই। আচ্ছা, এগুলো কি কান্না কাচ্ছেন আমি বুঝতে পারছি, ঠিক আছে, আপনার বইয়ের কাছে যান। বহুত কিছু আছে। বুঝতে পারছি ভাই, কারণ সবাই একটা গ্রুপে সবাই ভালো থাকে না, বা একজনা খারাপ থাকে, এই গ্রুপে আর একজনের গ্রুপে যায় ই করবে তার জন্য। এখন একটা মেন বিষয় যেটা হলো, এগুলা বিষয় না, মেন বিষয় যেটা হলো যে আমরা যদি স্ট্রাকচার বিষয়টা বুঝতে পারি, আমরা যদি নেক লাইন আঁকানোর বিষয়টা বুঝতে পারি, নেক লাইন কেমন, মার্কেট মনে করেন এইভাবে, না কোনো ট্রেন্ড না কোনো জিগজ্যাগ, মানে এই জায়গাতে আমরা যে লেভেলগুলো আঁকাই সেগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে নেক লাইন। কি বলতে পারবো, নেক লাইন। এবং এই নেক লাইনগুলোর মাধ্যমে আমরা মার্কেটকে মিলিয়ে আমরা কাজ করতে পারি। কি বললাম, নেক লাইনের বিষয়টা। নেকলাইন মানে কি, বটম মিলানো এবং টপ গুলো মিলিয়ে আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার পাই, এবং সেখানে শুধুমাত্র যে কোনো মাইক অফ করেন, যে কোনো স্ট্রাকচার হতে পারে। আমাদের মূল বিষয় হচ্ছে সে কোন দিকে ব্রেক করছে, ব্রেক আউট করছে না ব্রেক ডাউন করছে, এবং সেখানে ব্যালেন্স ইমব্যালেন্সের বিষয় এবং রিট্রেসমেন্টের বিষয়, এন্ট্রির মনিরুল বিষয়, ভাইয়ের রিস্কের ভাই মাইক অফ বিষয়। করেন। একটু মাইক অফ করেন। করেন না। কে এটা, মনিরুল আমি, ভাই, কে এটা? মনিরুল ভাই, মনিরুল আলম। ওকে। ভাই রাগ করেন না, ব্যাকগ্রাউন্ড খুব সাউন্ড আসছে, আপনি যতবার অন করবেন ততবার সাউন্ড আসবে। চলেন আমরা টপিকে যাই, এত কথা ঘুরিয়ে লাভ নেই। ফার্স্ট অফ অল আমরা চার্ট প্যাটার্নের মধ্যে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা নেক লাইনের বিষয়টা দেখবো। আর নেক লাইন ক্লিয়ার হলে আমরা বাকিটা বুঝতে পারবো, এগুলা প্যাটার্নের দরকার নাই। ওকে, নেক লাইনের যে বিষয়টা, ভাই এটা কি ইংলিশ? দাঁত ভাঙ্গা যাইব। কি বলতেছে এটা তো ইংলিশ, বাংলা নাই। ও, না, আমি দাঁত আছি না, ভাঙার কিছু নাই, আমি আছি সমস্যা তো, নাই। আমি থাকতে দাঁত মাত কিছু ভাঙবে না, আমি বাংলাতেই বুঝিয়ে দিচ্ছি, ভাই একটা কথা জাস্ট বলবো, বলে ফেলে। এই বুকটা আমার কাছে সম্পূর্ণ বাংলাতে আছে, আপন ভাইয়ের কাছেও আছে, আপন ভাইকে আমি দিয়েছি। আমার কাছেও আছে, কিন্তু আচ্ছা, অত খোঁজাখুঁজি আমি করলাম না, যেটা হাতের কাছে তাড়াতাড়ি পাইছি আমি ঢুকলাম। ভাই টপিকে মন দেন ভাই, ঠিক আছে। টপিকে মন দেন, আমরা পরে এগুলা বলতে পারবো, আমরা টপিক থেকে বের হয়ে যাচ্ছি। ওকে, মূলত বিষয় হচ্ছে নেকলাইনের বিষয়। নেকলাইন জিনিসটা আসলে কি, নেকলাইনের কথা বলতে গেলে বিষয় হলো, মার্কেট সবসময় আমাদের ট্রেন্ড অনুযায়ী চলে না, সে জিগজ্যাগ অনুযায়ী চলে না, বা সে আপ ট্রেন্ড অনুযায়ী চলে না, বা সে আপ ট্রেন্ড অনুযায়ী চললেও সে পারফেক্টলি ভাবে চলে না, সে এরকমও করে অনেকবার। এইসব জায়গাতে কি আমরা ট্রেন্ড লাইন আঁকাতে পারি? না। এইসব জায়গাতে আমরা সাপোর্ট লেভেলকে আঁকাতে পারি, হ্যাঁ আঁকাতে পারি, কিন্তু সবগুলো আমাদের সেভাবে স্ট্রংলি কাজ করে না। এই জায়গাতে আমাদের মেনলি কাজ করে হচ্ছে আমাদের নেক লাইন, যার মাধ্যমে আমরা মার্কেটের স্ট্রাকচার গুলো আঁকিয়ে থাকি এবং ব্রেকআউট ব্রেকডাউনের মাধ্যমে ট্রেড করে থাকি। মানে নেকলাইনের বিষয় হলো, আমরা উপরে যে নেকলাইনটা আঁকাই সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এবং নিচেরটা সাপোর্ট হিসেবে কাজ করে। এন্ড মূলত বিষয় হলো, ধর মার্কেট আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, সে নিচে কি করছে দেখার বিষয় না, কিন্তু উপরে আমরা চোখের সামনে একটা জিনিস পড়লো কি, মার্কেট এখানে একটা নেকলাইন মেনটেন করছে, এবং সে নেকলাইন মেনটেন করে বারবার এভাবে আসছে, এবং এই জায়গাতে এই স্ট্রাকচার আমরা পেলাম। পরবর্তীটা ব্রেক করছে, পরবর্তী মার্কেট যদি আপে যায়, এটা একটু আগে কি ছিল, সাপোর্ট ছিল, এটা তখন কি হিসেবে কাজ করবে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিক আছে না? এবং আমাদের এন্ট্রি হবে এইটা, আমাদের স্টপ লস থাকবে হচ্ছে তার একটু উপরে, এবং টার্গেট থাকবে যতটুকু স্ট্রাকচার হয়েছে তার থেকে নিচে। ঠিক আছে না? এন্ড এই জায়গাতে আমরা এসএমসির যে বিষয়টা সেটা আমরা ফলো করে কাজ করতে পারবো, সেটাকে আমরা ফিল্টার হিসেবে কাজ করতে হবে। তো সেই ফিল্টার আপনারা নিজেরা করবেন, আমি সেটা করে না করে দেই, সেটা আপনারা নিজেরা করবেন, যে ব্যালেন্স ইমব্যালেন্স, ব্রেকআউট কোনটা রিয়েল কোনটা ফলস, সেটা স্ট্রাকচারের সাথে আপনাদের এই চার্ট প্যাটার্ন গুলো মিলিয়ে। তাই বেশি ডিটেলসে দেখাবো না, যেহেতু আপনাদের কাছে বই আছে বলছেন, আর যাদের কাছে নেই নিয়ে নেবেন, তারপর সেগুলো মিলিয়ে মিলিয়ে কাজ করবেন। এখানে চার্ট প্যাটার্ন মিলানোর পর কয়টা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে, ব্যালেন্স ইমব্যালেন্স, রিয়েল ব্রেকআউট না ফলস ব্রেকআউট, এবং মার্কেট স্ট্রাকচারের দিকে লক্ষ্য রাখতে হবে। এন্ড সেগুলো মেনটেন করে চার্ট প্যাটার্ন বানানো হয়েছে যেহেতু, তারপরেও এখানে ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে চার্ট প্যাটার্নটা আমরা দেখছি সেটা হচ্ছে আমাদের রিভার্সাল চার্ট প্যাটার্ন, যেটার নাম হচ্ছে আমাদের
ডাবল টপ। ডাবল টপ কেন বলা হয়েছে এতক্ষণে বুঝতে পেরেছেন হয়তো। ডাবল টপ বলার পিছনে রিজন হলো এর মাথার উপরে দুইটা টপ হওয়ার কারণে। কি হওয়ার কারণে? দুইটা টপ হওয়ার কারণে। এবং এটাকে আমরা কি বলতে পারবো? মার্কেটের হাইও বলতে পারবো। মার্কেট যখন আপে গেল, পরবর্তী সে ডাউনে এসে নেকলাইনে টাচ করলো, তখন এখানে আমরা হাই কনফার্ম হলাম, এবং পরবর্তী মার্কেট আবার আপে গেল এবং সে যখন এখানে আবার টাচ করলো বা ব্রেক করলো এক্সটার্নাল স্ট্রাকচার, তখন এখানে আমরা কি পেলাম? আবার একটা হাই পেলাম। এই জায়গাতে মূলত বিষয় হলো পরবর্তী মার্কেট এখানে কি করবে? সহজ এইভাবে কিন্তু ডাইরেক্টলি ব্রেক করে না, এটা জাস্ট আঁকিয়েছে তাই, কিন্তু এইভাবে কখনোই কাজ করে না। কাজ করে কিভাবে? চেঞ্জ অফ ক্যারেক্টারের মাধ্যমে। কিভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার? এ দেখেন এখানে কিভাবে কাজ করেছে, চেঞ্জ অফ ক্যারেক্টারের মাধ্যমে। মার্কেট আপে গেল এখান থেকে, তারপর ডাউন, সে যখন এটাকে ব্রেক করলো শ্যাডো দিয়ে, মানে কি বডি দিয়ে, এক্সটার্নাল স্ট্রাকচার যখন ব্রেক হলো, আমরা এখানে কি পেলাম? আমরা এখানে হাই পেলাম। পরবর্তী মার্কেট যখন আবার আপে গেল, তখন এটাকে শ্যাডো দিয়ে ব্রেক করলো, তখন সেটা আমাদের কি ব্রেক হলো? ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক হলো। মানে কি এখানে পেলাম কি আমরা? ইকিউএল। কি পেলাম? ইকিউএল মানে কি? ইকুয়াল। ইকুয়াল কি পেলাম? দুইটা হাই পেলাম। ইকুয়াল যখন দুইটা হাই পেলাম, তখন এটাকে কি টপ নামে বলছে। এটা কোনটা দেখছেন না? ট্রেডিং ভিউয়ের চার্ট দেখতে পাচ্ছেন ফরেক্সের। পরবর্তী মার্কেট কি করলো? যখন ডাউনে আসলো, সে একটা লোয়ার হাই বানালো, দুইটা লোয়ার হাই বানালো। পরবর্তী মার্কেট কিন্তু ট্রেন্ড মেনটেন করছে এখানে। তারপর মার্কেট এত ডিটেলসে না যায়, মেন বিষয়টা যেটা, সেটা কি? মার্কেট এখানে ডাইরেক্টলি ব্রেক করেনি, সে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে। কিভাবে? মার্কেট ডাউনে আসলো, সে ফার্স্টে তো এটাকে ব্রেক করার জন্য এরকম করলো, তারপর এখানে ব্রেক, সেখানে লোয়ার হাই বানালো দুইটা, তারপর কিন্তু সে ব্রেক করলো। তার মানে কি এটা তখন কি হয়ে গেল? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। ঠিক আছে না? মার্কেট যখন এটাকে ব্রেক করলো, মার্কেট চাইলে কি করতে পারতো? এখান থেকে পুল ব্যাক দিত, মানে কি রিট্রেসমেন্ট। পুল ব্যাক কতদূর পর্যন্ত দিত? এই লোয়ার হাই পর্যন্ত। মানে কি এই লোয়ার হাই আমাদের কি হতো? স্টপ লস হতো, এবং এই জায়গাতে আমরা এন্ট্রি নিতে পারতাম। এবং এই জায়গাতে আমাদের রিট্রেসমেন্ট বা পুল ব্যাকের কথা কেন আসছে? মেনলি বিষয় হচ্ছে মার্কেট যখন এটাকে ব্রেক করলো, এটা রিয়েল হবে না ফলস হবে? এটা তো আমরা আগে থেকে বুঝতে পারছি না, বলেন তো? এটা কি আমরা আগে থেকে বুঝতে রিয়েল পারছি না? জি যে মার্কেট আপে গেল, এরপরে ডাউনে আসলো, ডাউনে এসে সে সাথে সাথে ডাউনে না গিয়ে সে একটু আপে গেল, পরবর্তী ডাউনে আবার আপে গিয়ে যখন সেটাকে ব্রেক করলো, তার মানে কি সে একটাও লো কনফার্ম করেনি। মানে সে যখন এটাকে ব্রেক করবে, তখন সেটা রিয়েল হবে না ফলস? মানে কি ব্রেক করা মাত্র আমরা সাথে সাথে কি করতে পারবো? ট্রেড করতে পারবো। কোন ক্যান্ডেলে? ব্রেক কিন্তু করছে এই ক্যান্ডেলে, কারণ একটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে কিন্তু ট্রেড করতে পারবো। কিন্তু এখানে লিকুইডিটি হান্ট করবে কিভাবে? লিকুইডিটি হান্ট করছে কোনটাতে? এই তো দেখেন একটু ডাউনে আসছে, যারা যারা ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগেই ট্রেড করছে, টপ উপরে তুলে নিয়েছে। মানে কি এখানে লিকুইডিটি হান্ট করা শেষ? লিকুইডিটি হান্ট করা হয়ে গেল, পরবর্তী মার্কেট কি স্ট্রংলি ভাবে ডাউনে পড়ে গেল। তাহলে আমরা কি করব? আমরা কি প্রথমে ট্রেড করব? না, যখন পারফেক্টলি ব্রেক করে একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে, তারপর আমরা ট্রেড করব। ওকে, মূলত বিষয় কি? এন্ট্রিটা থাকবে কোথায়? যখন পারফেক্ট একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন স্টপ লস থাকবে কোথায়? যে ক্যান্ডেলটা যেখানে ওপেনিং হয়েছে, যে ক্যান্ডেল ব্রেক করছে, তার ওপেনিং এ থাকবে স্টপ লস, এবং টার্গেট থাকবে নেক্সট আমাদের যেটা মার্কেটের লো। কি লো? যে লো সে কনফার্ম করেছে ব্রেক করার মাধ্যমে। মানে কি লো হচ্ছে তখন কোনটা? এইটা। এই বাদেও যদি মার্কেট আরো লো থাকে, সে লো এ আপনি দাগ টেনে নেবেন, সে টার্গেট অনুযায়ী আপনি ট্রেড করবেন। ওকে, ক্লিয়ার? এই জায়গাতে আর একটা জিনিস করতে পারেন, যে এখানে আমাদের টপ যতটুকু বড় হয়েছে, এখানে টার্গেটটাও অতটুকুই হয়। সেগুলো বেসিক, সেগুলো বিষয় না। এই জায়গাতে ব্যালেন্স ইমব্যালেন্সের বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু মার্কেট পুল ব্যাক দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ কি মার্কেট এখানে প্রত্যেকটা জায়গা কি হয়ে আছে? ব্যালেন্স হয়ে আছে না? ব্যালেন্স হয়ে আছে না? জি তাহলে কি মার্কেট কি পুল ব্যাক দিবে? আমরা কি পুল ব্যাক এক্সপেক্ট করতে পারবো মার্কেটের থেকে? জি না এটা হচ্ছে মূলত বিষয়। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার, এন্ড এখানে মূলত বিষয়টা কি এটা বোঝার চেষ্টা করেন। মার্কেট ফার্স্ট অফ অল আপে গেল, পরবর্তী মার্কেট ডাউনে আসলো, পরবর্তী মার্কেট আবার আপে গেল, সে একটু ডাউনে এসে আপে যাওয়ার কথা যদি তাকে ট্রেন্ড মেনটেন করতে হয়। সে কি করলো? সে আরো ডাউনে আসলো, এবং ডাউনে এসে সে যখন এখানে টাচ করলো বা এটাকে ব্রেক করলো, তখন আমরা এখানে কি পেলাম? লো পেলাম। লো পেলাম না? বা এখানে লো আমরা আরো আগে পেয়েছি। দেখেন চার্ট প্যাটার্ন কিভাবে কাজ করে। মার্কেট ডাউনে আসলো, তারপর কিন্তু একটু আপে গিয়েছিল, পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো, পরবর্তী যখন এটাকে ব্রেক করলো, তো আমরা এখানে কি ইকুয়াল দুটা লো পেয়ে গেলাম না? জি পরবর্তী মার্কেট যখন এটাকে ব্রেক করলো, আমরা কিন্তু লো পেয়ে গেছি। মার্কেট যখন প্রথমে লো এর কাছে আসলো, এটাকে যদি সে ব্রেক করতো, সেটা কি হতো? ফলস হতো অবশ্যই, কারণ এটার থেকে এটার হাই বড়, তাই না? বা এটার থেকেও এটার হাই বড়। পরবর্তী মার্কেট আপে গেল, তার কতটুকু পর্যন্ত আপে যাওয়ার কথা? এই হাই পর্যন্ত, কারণ এই হাইয়ে গেলেই তো নিচে আমরা লো কনফার্ম করব।
লো কিন্তু এই দুইটা, এটা কিন্তু লো, কিন্তু এটা কিন্তু লো হয়নি যতক্ষণ না সে হাইয়ে যাবে। তার আগে সে চেঞ্জ অফ ক্যারেক্টার করে যখন ডাউনে আসলো তখন সেটা এটাকে ব্রেক করে দিবে। সে যখন এটাকে ব্রেক করলো তখন এটাকে আমরা কি বলতে পারবো? চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝতে পারছেন বিষয়টা? তখন এটা কি হবে, রিয়েল হবে না ফলস হবে? রিয়েল। এখন এই জায়গাতে লোয়ার হাই কোনটা হবে আমাদের? এটা আমাদের লোয়ার হাই হবে, তাই না? মার্কেট পুল ব্যাক দেওয়ার কথা এক্সপেক্ট করতে পারবো যদি সেই জায়গাটা ইমব্যালেন্স থাকে। আর যদি ব্যালেন্স থাকে তাহলে সে পুল ব্যাক নাও দিতে পারে, কিন্তু সে পুল ব্যাক কখন দিবে? যখন জায়গাটা ইমব্যালেন্স হয়ে থাকবে। পরবর্তী মার্কেট ডাউনে চলে গিয়েছে, তার মানে কি উপরের জায়গাটা কি হয়ে আছে? ব্যালেন্স হয়ে আছে। এখানে এন্ট্রিটা কোথায় থাকবে? এখানে এন্ট্রিটা থাকবে আমাদের যে ক্যান্ডেলটা ব্রেক করলো। কি করলো? যে ক্যান্ডেলটা ব্রেক করলো মানে কি ক্লোজিং দিল, সেটা হচ্ছে আমাদের এন্ট্রি। এই ক্যান্ডেলের ওপেনিংটা হচ্ছে আমাদের স্টপ লস এবং টার্গেট হচ্ছে আমাদের লো পর্যন্ত। আমাদের লো কোনটা? এটা আমাদের লো। কারণ মার্কেট এখান থেকে ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপে গিয়ে এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে। এখানেও ইনভার্স হেড এন্ড শোল্ডার, মানে আমাদের মার্কেটের লো হচ্ছে এটা। পরবর্তী মার্কেট যদি ডাউনে পড়ে কতদূর পর্যন্ত পড়বে? আমাদের এই লো পর্যন্ত। কিন্তু সে এই লোয়ার হাই একটা বাধা পেয়েছে। মানে এখানে কি রয়েছে? লোয়ার হাই রয়েছে না, এটা কিন্তু ইনভার্স হেড এন্ড শোল্ডার রয়েছে এখানে। এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়নি। এটা যদি ব্রেক করতো তাহলে ব্রেক অফ স্ট্রাকচার হতে পরবর্তী মার্কেট ডাউনে যেত। মাথার মধ্যে ঢুকছে? সহজ লাগছে? কত মিনিটে ট্রেড? জি ভাই জি। আগে তো খালি চার্ট প্যাটার্ন দেখছেন, এখন চার্ট প্যাটার্নের ডিটেলস বোঝার চেষ্টা করেন। মার্কেট কি করলো? আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, তারপর ডাউনে আসলো। ইকুয়াল দুইটা হাই। কি ইকুয়াল দুটা কি পেলাম? হাই পেলাম বা জোন। পরবর্তী মার্কেট কি করলো? ডাউনে আসলো এবং এটাকে ব্রেক করে দিল। ইকুয়াল হাই, এখানে তো স্ট্রাকচার বুঝতে পারছেন। আগে থেকে যদি ব্রেক করতো তাহলে এটা রিয়েল বলতাম, বা সে যদি এখানে এই হাইটা যদি আরেকটু বড় হতো তারপর ডাউনে আসতো তখন সেটা কিন্তু ফলস হতো। সে কিন্তু ইকুয়াল করেছে, ইকুয়াল করলে আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে না? পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো, মার্কেট কি করলো? এখান থেকে পুল ব্যাক দিল। এই জায়গাটা ইমব্যালেন্স ছিল। তাই কেন ইমব্যালেন্স ছিল? এমনি এমনি বলছে কি রিয়াদ ভাই? একটু দেখে নি, কারণ আমি চোখ বন্ধ করে আগে থেকে ইমব্যালেন্স বলে দিলাম। এই দেখেন, ব্যালেন্স, ব্যালেন্স, ইমব্যালেন্স। ক্লিয়ার? মার্কেট কি করলো? ডাউনে আসলো, মার্কেট এখান থেকে আপে গেল এবং এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করতে পারতো কিন্তু করেনি। এখানে একটা শ্যাডো দিয়ে ব্রেক করছে। শ্যাডো দিয়ে কখন ব্রেক করছে? প্রথমটাতেই কিন্তু ব্রেক করছে। মানে কি হলো? এখানে আমরা কি পেলাম? পরবর্তী মার্কেট যখন আপে গেল, এটা কিন্তু কিছু হয়নি আমাদের, এটা কিন্তু পুল ব্যাক দিল। পুল ব্যাক কতদূর পর্যন্ত দিল? যতদূর পর্যন্ত ইমব্যালেন্স ছিল। পুল ব্যাক দেওয়া শেষ, এক্সপেক্ট করা পরবর্তী মার্কেট ডাউন, এরপরে আবার আপে গেল। আপে যাওয়ার পর এটা কিন্তু ইকুয়াল লো, এন্ড ইকুয়াল লো যেগুলো হয় সেগুলোতে কিন্তু আমরা ফলস রিয়েল বুঝতে পারবো না। ব্রেক করবে, রিটেস্ট নিবে, তারপর আপে যাবে। এখানে কিছু করার নেই। এন্ড ইকুয়াল হাই, ইকুয়াল লো, এখানে ব্যালেন্স ইমব্যালেন্স খাটিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে, কিন্তু আগে থেকে বলতে পারবেন না যে কোনটা ফলস কোনটা রিয়েল। বুঝার কি কোনো চান্স আছে এখানে? জি না ভাই, এটা এখানে হচ্ছে তো বিষয়। বোঝা চেঞ্জ যাচ্ছে। অফ ক্যারেক্টার বা ব্রেক অফ স্ট্রাকচার এখানে হয়নি। এরপরে দেখেন ইনভার্স হেড এন্ড শোল্ডার, যেটা উপরে আঁকাইছিলাম। এটা বড়ভাবেও আঁকাতে পারেন, কয়েকটা আঁকাতে পারেন। এখন এখানে বিষয়টা কি হলো? প্রথমে আমাদের উপরে টাকিয়ে নি, একটু ছোট, তারপর একটু ছোট। এটা যদি ব্রেক করে তাহলে ফলস, কিন্তু মার্কেট ডাউন, তারপর আপ, তারপর যখন ডাউন, তারপর যদি আপে যায় তখন এটা কি হবে? রিয়েল হবে। হ্যাঁ, উপরে কিন্তু আঁকিয়ে নিলাম, এবং নিচে বুঝেন। মার্কেট ডাউন, তারপর আপ, পরবর্তী ডাউন হয়ে যখন আপে গিয়ে এটাকে ব্রেক করবে, এটা কি হবে? ফলস হবে, তাই না? কোনটার সাথে মিললো? এটার সাথে মিললো। পরবর্তীটা বোঝার চেষ্টা করেন। সে চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে করলো? মার্কেট ডাউন, তারপর আপ, এবং এখানে সে লোয়ার হাই টাচ করে লো কনফার্ম করলো। তাকে যদি হাই কনফার্ম করতে হয় তাকে ডাউনে এসে এখানে টাচ করতে হবে, কিন্তু সে এখানে একটু ডাউনে এসে আপে গেল এবং সে যখন এটাকে ব্রেক করলো, এটা রিয়েল হবে না ফলস হবে? রিয়েল। এটা কি হয়ে যাবে? রিয়েল হয়ে যাবে। কোনটার সাথে মিলে গেল? জি। স্টপ লস কোথায় নিব? যেটা ব্রেক করলো, যে ক্যান্ডেলটা গ্রিন, এখানে হবে স্টপ লস, এখানে হবে আমাদের এন্ট্রি, বা রিটেস্ট নেওয়ার পরে এন্ট্রি করতে পারেন। টার্গেট কতটুকু? উপরে যেটা নেক্সট হাই, সে হাই পর্যন্ত। ক্লিয়ার? জি। উফ, এটা রিভার্সাল চার্ট প্যাটার্ন। এনে কি হয়েছে? মার্কেট ডাউন, তারপর আপ, পরবর্তী ডাউনে আসলো আগেরটার থেকে একটু নিচে। তার আপে যাওয়ার কথা কোথায়? এখানে লোয়ার হাই, যাতে সে লো কনফার্ম করে। তো সে লোকে কনফার্ম করলো না, সে একটু আপে গিয়ে আবার ডাউন। আবার ডাউনে যখন আসলো, সে যদি আপে যেতে চায় এবং তাকে কি করতে হবে? এটা কিন্তু লোয়ার হাই,
এবং এটা কি, এটাও কিন্তু লোয়ার হাই, ঠিক আছে না? পরবর্তী মার্কেট ডাউনে আসলো, ডাউনে এসে একটু আপে গেল, পরবর্তী ডাউন, তারপর একটু আপে গেল, ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক করলো, তারপর একটু ডাউনে এসে আপে ব্রেক করে দিল, এবং এটা কি হয়ে গেল, রিয়েল হয়ে গেল, এবং মার্কেট এভাবে আপ। কতদূর পর্যন্ত আপে যাবে? লোয়ার হাই পর্যন্ত। এবং সে আপে কেন গেল? এখানে কি কোনো ইমব্যালেন্স আছে? দেখি তো ইমব্যালেন্স আছে। এই তো দেখেন ইমব্যালেন্স হয়েছে। জি দেখি আর কয়েকটা আছে চার্ট প্যাটার্ন, সবগুলো দেখে নি। তাহলে কি আপনাদের একেবারে বেসিক জিরো থেকে প্রফেশনাল পর্যন্ত নিয়ে আসতে পারলাম? আমার হাত ধরে আসতে পারলেন? জি ভাই, আসছি তো, আরো ওকে। যাইতে হবে। মার্কেট কি করলো? আপে গেল, ইকুয়াল দুইটা হাই বানালো, সমস্যা নাই, ব্রেক করলো, এটাকে সে ব্রেক করলো। পরবর্তী মার্কেট আপে গেল এবং এখানে টাচ করলো, যখনই টাচ করলো কি হয়ে গেল? ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক। পরবর্তী মার্কেট ডাউনে এসে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পর পরবর্তী মার্কেট কি করবে? আপে যাওয়ার কথা, কিন্তু এখানে কি আছে, আগে থেকে নেকলাইন ধরে আছে উপরেরটা, এই শ্যাডো থেকে। পরবর্তী মার্কেট ডাউন, এখানে আবার সে কি পেলো? এখানে লো ছিল না আমাদের? এটা কিন্তু লো ছিল যখন এখানে সে টাচ করলো, মানে সে লো এ টাচ করার পর আবার আপে গেল, এবং সে যখন আপে গেল এখানে এখানে কিন্তু হাই কনফার্ম হয়নি, দেখেন তো। হাই কনফার্ম হওয়ার জন্য কিসের দরকার? বডি দিয়ে ব্রেক হওয়ার কথা না? বডি দিয়ে কি ব্রেক করছে? একটু উপর থেকে জি কিন্তু না সে চলে গেছে, তার মানে সে হাই কনফার্ম করে, সেটাকে ব্রেক করলো। ব্রেক করা মাত্র কি এটা কি আমাদের রিয়েল ব্রেকআউট হবে? বলেন উম, তো। জি না ভাই রিয়েলি তো হওয়ার জি না ভাই, একটু তো নিচে আসা কেন একটু রিয়েল হচ্ছে। ব্রেকআউট হবে না? দেখেন বিষয়টা দেখেন। মার্কেট ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর যখন আপে গেলে এটাকে ব্রেক করলো, এটা রিয়েল হবে না ফলস? ফলস হবে ভাই। বুঝতে পারছেন? মার্কেট নিয়মের বাইরে যাবে না। পরবর্তী মার্কেট লিকুইডিটি হান্ট করে ডাউন, ডাউন আসার দরকার কতটুকু? নিচের এই লো পর্যন্ত, বা লো তো বানায়নি, হ্যাঁ লো হলো, এটাকে লো বানালো, এ লো এর পরিবর্তে উপরে লো বানালো, লো এ আসার কথা, কিন্তু শেষ কি করলো? এখান থেকে আবার আপে ব্রেকআউট, মানে কি হয়ে গেল? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল না? জি ভাই, একটু প্যাটার্ন সহ দেখায়, হ্যাঁ, প্যাটার্নের যে উপরকার দাগগুলো আছে না, নাহলে এখানে এসে আবার হ্যাঁ হ্যাঁ। এখানে তো জি ডিটেলসে দেওয়া নাই, এটাই হচ্ছে প্রবলেম। জি যে ওখানে হ্যাঁ, দেখায় এ নিচে, আবার দেখেন এক্সপ্লেন করেন তাহলে মার্কেট হবে। আপে গেল, ডাউনে আসলো, যখন আবার আপে গেল লো কনফার্ম হলাম, আবার ডাউনে আসলো, এটাকে টাচ করলো, হাই কনফার্ম হলাম, আবার আপে গেল, আবার লো কনফার্ম হলাম, আবার ডাউনে এসে এটাকে যখন ব্রেক করলো বা টাচ করলো, হাই কনফার্ম হলাম, পরবর্তী যখন আবার আপে এটাকে ব্রেক করে দিল। এখানে যদি হাই কনফার্ম হতো তাহলে কি এটা ব্রেক করতে পারতো? তার মানে এখানে হাই কনফার্ম হয়নি, তৃতীয় নম্বরে হাই কনফার্ম হয়নি, তাই না? দেখেন কি আপনারা সেটা বুঝতে জি পারছেন? তৃতীয় নম্বরে কিন্তু হাই কনফার্ম হয়নি, হাই যদি কনফার্ম হতো ব্রেক করতে কিন্তু পারতো না। দেখেন তো তৃতীয় জি নম্বরে হাইকে কনফার্ম করছে, জি না। তখন আপে যখন গেল তখন ব্রেক। তার মানে উপরের বিষয় আলাদা, নিচে ক্যান্ডেলের বিষয় আলাদা। ওকে, উপরে একটু দেখালে ভালো হয়, মানে তাই, হ্যাঁ, মানে ভালো সমস্যা নেই। এক্সপ্লেন করলে আর একটু বুঝতে ভালো হয়, ঠিক আছে। ওকে ওকে, ওটা প্যারা নাই। বিয়ারিশ পিন নাট, বুলিশ পিন নাট, আপ ডাউন, আপে গেল, পরবর্তী ডাউনে আসার কথা এটা, এখান থেকে আপে চলে গেল, মানে কি রিয়েল ব্রেকআউট না, হায়ার লো বানিয়ে। জি পরবর্তী মার্কেট যখন ডাউনে সেটাকে ব্রেক করলো, এক্সটার্নাল স্ট্রাকচার, মার্কেট আপ, পরবর্তী আবার ডাউনে যখন আসলো, এটাকে ব্রেক করতে পারলো না, তারপর আপে ব্রেক করলো, কারণ এখানে ইকুয়াল লো বানালো দুইটা, যখন এটাকে ব্রেক করে দিল, বাধা পেলো কোথায়? এখানে রেজিস্ট্যান্সে, তারপর ডাউন, যখন সে এখানে আসলো, এখানে আবার সে সাপোর্ট পেলো, আমাদের এন্ট্রি কোথায় থাকবে? এখানে। পরবর্তী মার্কেট আপ, তখন এখানে পিন্না টাকানোর বিষয় কি? এখানে শ্যাডো থেকে এ শ্যাডো মিলিয়েছে, উপরের এ টপ থেকে এ টপ মিলিয়েছে, শ্যাডো গুলো মিলিয়েছে, এবং এটা আরেকটু ডিটেলসে নেয়নি, একটু দূর থেকে নিয়েছে। ডিটেলসে নিলে কেমন হতো? এরকম হতো, বুঝতে পারলেন? জি আর দেখানোর মনে হয় দরকার নাই, যেহেতু বই আছে সেভাবে কাজ করতে পারবেন। And এই যে ব্রেকটা, এটা রিয়েল কেন হলো? অত দূরে যাব না, এখানেই দেখেন, আপ ডাউন, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, ব্রেক,
এটা যদি ব্রেক করে রিয়েল হবে না ফলস? সে পুল ব্যাক দিতে পারতো, কিন্তু জায়গাটা পুরোপুরি ব্যালেন্স, সে পুল ব্যাক দেয়নি, ডাউন, তাই না? তাহলে আগে থেকে বুঝতে পারছি রিয়েল আর ফলস কোনটা হবে, বা কোনটাতে পুল ব্যাক আসবে, বা পুল ব্যাক আসলেও কোন লোয়ার হাইয়ে যাবে, বা কোন লোয়ার হাই থেকে রিভার্স করবে, সবই তো আগে থেকেই বুঝতে পারছি, তাই না? এর মধ্যেও তো আরো ট্র্যাপ আছে। তাহলে যারা বিগিনার, বা আপনারা যখন বিগিনার ছিলেন, তাহলে ওরা কতটা কষ্টে আছে ভাবেন। যারা এখন সিগন্যাল নিচ্ছে তারা কতটা কষ্টে আছে ভাবেন। যারা বাইনারির মধ্যে 1 মিনিটে ট্রেড করছে আর হার্ট অ্যাটাক মানে হার্টের অসুখ বানাচ্ছে, তাদের কি অবস্থা, তাদের কথা ভাবেন। তাদের থেকে আপনারা কতটা ভালো আছেন। এক কথায় বলতে গেলে বাইনারি কোনো ট্রেডিং এর মধ্যেই পড়ে না। স্ক্যাল্পিং হলে তাই বলে এত কম 1 মিনিট? স্ক্যাল্পিং মানে হচ্ছে 1 থেকে 5 মিনিট। তো এটা জাস্ট টার্গেট অনুযায়ী বলার জন্য। সবাই দেখছি 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট স্ট্র্যাটেজি। বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? তাহলে এত রিস্ক নেওয়ার দরকার আছে? যাই করব ভেবে চিন্তা করব। বাইনারিতে টাকা ইনকাম করা পসিবল, আমি মানি, সেটা আমিও বিশ্বাস করি। কিন্তু বলবো যে শুধু বাইনারিতে পড়ে থাকলে হবে না, হবে না, সব দিকে জানতে হবে। এখন আপনি যে ফরেক্স মার্কেট সম্পর্কে যতটুকু নলেজ আপনার মাথার মধ্যে এখন ঢুকছে, এই নলেজ নিয়ে যদি আপনি বাইনারিতে গিয়ে লং টাইমে ট্রেড করেন, আপনার নিজের কাছে কি মনে হবে যে আপনি গ্যামলার বা আপনি জুয়া খেলছেন? এগুলা কি কোনো কিছু ফিল হবে? আপনি বলেন, হবে? জি না। কিন্তু বাইনারি কে সবাই একটা নামে এখন চিনে, কি 1 মিনিট। আপনি যখন 1 মিনিটের মধ্যে যখন ট্রেড করছেন, এগুলা করছেন, তখন একজন যে এই মার্কেট সম্পর্কে বুঝে না, ট্রেডিং সম্পর্কে বুঝে না, চার্ট সম্পর্কে বুঝে না, সে জাস্ট দেখবে যে আপনি কি করছেন, দুইটা বাটনে ক্লিক করছেন, 1 মিনিটের মধ্যে আসলে আসলো, গেলে গেল। তাহলে সে তো এটাকে জুয়া বলবে। এটা বানিয়েছে কে? জুয়াটা বানালো কে? মানুষ। পাবলিকই তো বানালো, তাই না? জি। চার্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, কিন্তু এখানে আবার নিয়মের একটা বিষয় হলো, 1 থেকে 5 মিনিটের কোনো অপশন না দিয়ে 5 থেকে শুরু করতো, তখন বোঝা যেত কে কত ভালো ট্রেডিং পারে, তাই না? জি। কিন্তু বেশি শর্ট টাইম দেওয়ার কারণে বিষয়টা অনেকটা কঠিন হয়ে গিয়েছে এবং মানুষজন বেশি পরিমাণে লস করছে। এই কারণে ফরেক্সে কি আছে, লং টাইম, টার্গেট অনুযায়ী এবং স্টপ লস, এবং এই কারণে এটা পুরোপুরি হালাল, লিগ্যাল এবং সব দিক দিয়ে বেস্ট। এই কারণে আমি বাইনারিকে অ্যাভয়েড করতে বলবো, এরকম বিষয়টা না। অ্যাভয়েড করবেন না নিবেন, বা ফরেক্সে করবেন না বাইনারিতে করবেন, যা করবেন আপনাদের বিষয়। আমার সম্পর্ক কিসের সাথে? আমার একটাই কথা, মুখে একটা কথা, আমার সম্পর্ক কিসের সাথে? চার্টের সাথে। এবং এই চার্টে যখন আপনি এক্সপার্ট হবেন, তখন আপনি কি করবেন? বাইনারি করবেন না ফরেক্স করবেন না ক্রিপ্টো করবেন না স্টক করবেন, সেটা কার ইচ্ছা? আপনার ইচ্ছা। আমি আপনার হাত ধরে থাকতে পারবো? আচ্ছা ভাই, ক্রিপ্টো কেমনে করে? ক্রিপ্টোর বিষয় হলো, চোখে দেখতে পারবেন, হাতে ধরতে পারবেন না। কয়েন, যেটা দিন দিন আরো অনেক বেশি পরিমাণে কয়েন আসছে, যেটা মানুষ দ্বারাই বানানো কোডিং এর মাধ্যমে। সে কয়েন আপনাকে কি করতে হচ্ছে, নিজের পকেটের টাকা দিয়ে ফার্স্টে টাকা থেকে ডলার করতে হচ্ছে, ডলার থেকে যে কয়েন কিনবেন সে কয়েন কিনতে হচ্ছে। সে কয়েন আপনাকে দিচ্ছে কেমন, যে আপনি নতুন কয়েনের দাম কম, পুরাতন কয়েনের দাম বেশি। কেমন, যে আপনি যদি $10 দেন, তাহলে যে কয়েন কিনছেন সে কয়েন আলা দাম অনুযায়ী আপনাকে দিচ্ছে কত, 200টা আপনাকে কয়েন দিচ্ছে। যে কয়েনই কিনেন, ম্যাটিক কয়েন হোক, ডগ কয়েন হোক, বিএনবি হোক, বিট কয়েন, হ্যান ত্যান যা আছে, যত আসছে, 200টা কয়েন দিল। আপনি $10 পাইলেন কত, 200টা কয়েন। এখন যখন দেখছেন পরবর্তীতে যদি $10 আপনাকে 250টা কয়েন দেয়, তাহলে আপনার লস হবে না লাভ হবে? লাভ হবে, তাই না? ভাই ক্রিপ্টো তো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে, তাই না? আমি বলি, ওখানে এই চার্ট অ্যানালাইসিস করা, টার্গেট, এরকম কোনো বিষয়ই না। এটা ফান্ডামেন্টাল, এবং সে কয়েনের উপর নির্ভর করে, কয়েনের পারফরমেন্সের উপর, যে সে কয় দিনের মাথায় কতটুকু টার্গেট হিট করছে, সে প্রফিট দিন। কত গুণ বাড়ছে, সে কত গুণ কমছে, গুণ 1x 2x 3x 5x, এভাবে কত এক্স বাড়ছে কতক্ষণের মধ্যে, এটা। And যখন $10 আপনাকে 200 কয়েন দিচ্ছে, তাহলে পার কয়েন মানে কি, $1 20টা করে কয়েন পাচ্ছেন। যখন দেখছেন যে এরে কয়েনের কয়েন এখন 250টা পাওয়া যাচ্ছে $1, তার মানে কি কয়েনের দাম কমে গেল না? হ্যাঁ, এই জন্য তো আমি আগে বেশিটা দিয়েছি। এখন ধরেন যে আপনার কি হলো, আপনি $10 আগে 200টা কয়েন পেতেন, কিন্তু এখন পাচ্ছেন 100টা।
100টা কয়েন পাচ্ছেন $10। তাহলে এখন কি হলো, তাহলে $1 কয়টা কয়েন পাওয়া যাচ্ছে? 10টা কয়েন পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি 100টা কয়েন সে সময় কত ডলারে কিনছিলেন? $5 কিনছিলেন। কিন্তু এই 100টা কয়েনের দাম এখন কত ডলার? $10। আপনার কাছে আছে কত ডলার? কয়টা কয়েন? 200টা কয়েন। এন্ড এই 200টা কয়েন যদি আপনি বিক্রি করেন, আপনি কত ডলার পাবেন? $20 পাবেন। তাহলে আপনার লাভ হয়ে গেল কত ডলার? $10। আপনাদের মাথা অত কাজ করবে না, এমনি মাথা নষ্ট করার কোনো দরকার নাই। ঠিক আছে ভাই, আমাদের যেটা শিখাচ্ছেন ওইটাই শিখান। হ্যাঁ, চার্ট প্যাটার্ন কালকে আর একটু দেখাবেন না, যেগুলো সব নিয়ে তো কথা বললাম, স্টক নিয়ে একটু কথা বলি। স্টকের বিষয় হলো আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, সাথে সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও করতে হবে, ইউটিউবে নিউজও দেখতে হবে, বা বড় বড় ট্রেডাররা কখন কি বলছে সেই নিউজগুলো দেখতে হবে, বাংলাদেশি মার্কেটে কাজ করলে বাংলাদেশি খবরের দিকে নজর রাখতে হবে, বা বাংলাদেশে যদি কোনো দুর্ঘটনা ঘটে সে নিয়েও মার্কেটে ইফেক্ট করতে পারে। হাসপাতালে যদি দেখেন যে হসপিটাল নিয়ে কোনো নিউজ হলো, তখন দেখা যেতে পারে ওষুধের দাম কমছে বা কোনো কোম্পানি, এইসব বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে। এছাড়া আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস তো করতেই হবে। এন্ড এসব মিলে হচ্ছে স্টক। স্টকের বিষয় হলো, স্টকে আপনি শুধুমাত্র মানে বাই করতে পারবেন, মানে কি, মানে সেলের অপশন নাই। সেল করলে আপনার শেয়ারকে সেল করতে হচ্ছে। তো মনে করেন যে আপনি দেখছেন যে একটা কোম্পানি আপনাকে শেয়ার দিচ্ছে এত টাকাতে এতটুকু, বা এত টাকাতে আপনি শেয়ার কিনতে পারছেন, যে তার এতটুকু শেয়ার আপনি কিনছেন, আপনাকে এতটুকু সে শেয়ার দিবে কত টাকা, মানে কত টাকার শেয়ার কিনবেন, মূলত হচ্ছে বিষয়টা এটা। আপনি কি করলেন, 20,000 টাকার শেয়ার কিনলেন, সেখানে তো আপনি আর 1-2 হাজার টাকাতে শেয়ার কিনতে আর 20,000 টাকার শেয়ার কিনলেন। শেয়ার কেনার পর আপনি মার্কেটের দিকে তাকাচ্ছেন, এরকমই ক্যান্ডেলস্টিক সেম। এখানে যখন মার্কেট আসলো, আপনি 2,000 টাকার শেয়ার কিনলেন, সাইডে কিন্তু প্রাইস আছে, সাইডে ওখানেও কিন্তু প্রাইস আছে, সেম সেম একই, সবই সেম, খালি মার্কেট আলাদা। এই জায়গাতে প্রাইস চলছে একটা। যখন দেখলেন যে মার্কেট লো প্রাইসে আসলো, আপনি 20,000 টাকার শেয়ার কিনলেন। শেয়ার কেনার পর যখন মার্কেট বাড়ছে, তখন আপনার যে এখানে যে শেয়ার কিনেছেন সে প্রাইস যতটুকু বাড়ছে সেই হিসেব করে আপনার এখানে প্রফিট আসা শুরু হয়। কিন্তু এটা নিয়ম হচ্ছে আপনি 2 দিনের মধ্যে আপনার শেয়ারকে আপনি আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন না, বা কি কোম্পানির কাছেও সে শেয়ারটা আপনি ফেরত দিতে পারবেন না, মানে প্রফিটটা নিয়ে, বা এই শেয়ারটা আপনি সেল করতে পারবেন না। এন্ড 20,000 টাকাতে যে শেয়ার কিনলেন, সে শেয়ারটা যদি 25,000 টাকাতে বিক্রি করেন, তাহলে আপনার 5,000 টাকা লাভ না? বুঝেন বিষয়টা? আপনি যখন এখানে শেয়ার কিনলেন, আপনার কেনার কারণেও কিন্তু মার্কেট কিন্তু আপে যাবে, আপনার বেচার কারণেও কিন্তু মার্কেট কিন্তু ডাউনে যাবে। সবাই নিজেদের হাতে। এই জায়গাতে আপনাকে কোন জায়গাতে বেশি হাত রাখতে হবে? স্মার্ট ট্রেডার স্ট্র্যাটেজি, যে জায়গাতে স্মার্টরা ট্রেড করে, বিগিনারদের মতো কাজ করা যাবে না। ওখানেও লিকুইডিটি আছে, ওখানেও সেম একই বিষয়, একই মার্কেট। আপনি ফরেক্সে কাজ করতে পারলে স্টকেও করতে পারবেন। এই জায়গাতে দেখা গেলো আপনি 20,000 টাকাতে স্টক কিনলেন, শেয়ার কিনলেন স্টক মার্কেটে। যখন আপনি কিনলেন, মনে করেন এই প্রাইসে কিনছেন, আপনি জানেন না মার্কেট সম্পর্কে, টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানেন না, আপনি 20,000 টাকাতে এই প্রাইসে শেয়ার কিনলেন। কেনার পর মার্কেট ডাউন, বলছেন নেই আমার সাথে এটা কি হচ্ছে, চলে আসলো 15,000-এ। আপনি বলছেন না, এখনই বিক্রি করে দিন, এত বিপদ। আপনি 15,000 টাকাতে 5,000 টাকা লসে বিক্রি করে দিলেন, মার্কেট আরেকটু ডাউনে গেল, তারপর আবার আপে চলে গেল। তাহলে এই জায়গাতে যদি আপনি যদি অ্যানালাইসিস যদি শিখতে পারতেন, আপনি যদি মার্কেট সম্পর্কে নলেজ থাকতো, আপনি আগে থেকে বুঝতে পারতেন না যে আপনি কোন জায়গাতে শেয়ার কিনবেন, কোন জায়গাতে শেয়ার ক্লোজ করবেন, কোন জায়গাতে রিস্ক কম, কোন জায়গাতে বেশি। সেম একই বিষয় না? বুঝার চেষ্টা করেন, আপনারা এখানে লাখ টাকার জিনিস শিখছেন, 1,000 টাকার না। এতটা ইজি, আপনার লাইফ টাইম এখানে ক্যারিয়ার বানাতে পারবেন। বাইনারি আমি এর মধ্যে ঢুকাচ্ছি না, ক্রিপ্টোকেও ঢুকাচ্ছি না। ক্রিপ্টো হচ্ছে ভাই সব থেকে উপরে আছেন বর্তমানে। ক্রিপ্টোর সাথে কোনো কিছু তুলনা করা এখন মুশকিল, কারণ যে পরিমাণে ক্রিপ্টোর এখন দাম বাড়ছে আর যে পরিমাণে কয়েন লঞ্চ হচ্ছে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে আমরা সবসময় যেটাতে কাজ করে মজা পাবো, যেটাতে শান্তি, যেটাতে রিস্ক কম, আমাদের দেশেও লিগাল, সবকিছু ইনফরমেশন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি চোখে আঙ্গুল দিয়ে সবকিছু দেখিয়ে দিলাম এবং একটা দামি জিনিস আপনাদেরকেও দিয়ে দিলাম। এরপরের দিন ক্লাস হবে শুধু রিস্ক অ্যান্ড রিওয়ার্ড প্ল্যান নিয়ে। তাহলে বলতে গেলে একদিন রিভাইজ দিলে আমাদের কোর্সটা পুরোপুরি শেষ। আপনাদের কেমন ফিল হচ্ছে আমি জানি না, আমাদের দিন প্রায় শেষের দিকে, এবং 7 নম্বর ব্যাচটা অনেক সুন্দরভাবে গেল। আমার ভালো লাগছে খুবই। তো আমি লাস্ট এখানে একটা কমপ্লিট লিখে দিই, মেন ক্লাস যেটা। আরো সময় থাকলে আরো অনেক বেশি বাড়ানো যেত। ভুল হলো ভাই, ভুল হলো, ভুল। কমপ্লিট বানান মনে ভুল হলো, যাই হোক কমপ্লিট আমাদের হ্যাঁ। বিষয়। আমাদের ক্লাসের যে টপিক ছিল সবই কমপ্লিট। আমি কিছু ইন্ডিকেটর দেখাবো আর কিছু রিস্ক অ্যান্ড ডট প্ল্যানিং, স্মার্ট ট্রেডিং স্ট্র্যাটেজি, মাস্টার প্ল্যান, এগুলো নিয়ে কথা বললে আপনাদের টপিকটা ক্লিয়ার। কিন্তু 7 নম্বর ব্যাচটা আমার অনেক সুন্দর ব্যাচ গেল। যত নতুন নতুন ব্যাচ আসছে সবই আরো বেশি সুন্দর হচ্ছে, কিন্তু মেম্বাররা হারিয়ে যায়।
কারণ সবার মাথার মধ্যে এত ভারী ভারী টপিক ঢুকে না, যেটা মূলত বিষয়। আর যে টপিকগুলো শিখালাম সবাই কিন্তু এত বড় লোড নিতে পারবে না। আপনি 2টা বা 3টা ক্লাসে শিখতে পারলেন, অন্যদের কিন্তু 7 দিন থেকে 10 দিন সময় লাগবে। তারা এই ভিডিওটা বারবার রিপিট করে দেখবে, তারপর কিন্তু বুঝতে পারবে। বুঝতে পারলেন বিষয়টা? সবার ব্রেন কিন্তু একই না। জি। এটা হচ্ছে মূলত বিষয়, আর কিছুই না। চেষ্টা করলে সবই সম্ভব। ট্রেডিং অলসদের জন্য কোনো জায়গা নাই। টার্গেটও বলেছে। এই তো মনিরুল ভাইকে খুলে দেওয়া মাত্র ওনার কথা শুরু। ভাই চার্ট প্যাটার্ন গুলো যাতে যতগুলো জি। যেগুলো আছে আর আর মনে করেন যে ওইগুলো আরেকবার করে দেখাই দিলে ভালো হতো না, যেগুলো নিচে আছে। ওগুলো আমি বলি, আপনি যখন একটা হাঁড়িতে ভাত রান্না করছেন, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনি যখন একটা হাঁড়িতে ভাত রান্না করছেন, মানে হাঁড়িতে কিন্তু এতদূর পর্যন্ত ভাত ভর্তি, আপনি কিন্তু উপরে যদি 2 থেকে 3টা ভাত যদি টিপ দেন, নিচের ভাত কিন্তু বুঝতে পারবেন কতটুকু হয়েছে। হ্যাঁ, আর মানে বিষয়টা হলো, আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার হন, তাহলে ভিতরে যত ঢুকবেন ওই একই কনসেপ্টে সবকিছু, ভয় পাওয়ার কিছু নাই, একই কনসেপ্ট। এর মধ্যে আপনি আরো কনসেপ্ট অ্যাড করে 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 ফিল্টার করে করে আরো বেশি নিজের পারফরমেন্স, নিজের অ্যাকুরেসি, নিজের সাইকোলজি, নিজের মেন্টালিটি সবই আপনি বাড়াতে পারবেন। সবই আপনার হাতে। এবং আপনিও অন্যদের মতো ইউটিউবে গিয়ে আপনার স্ট্র্যাটেজি এসব জিনিস নিয়ে অন্যান্য নাম চেঞ্জ করে দিয়ে আপনিও অনেক বড় প্রফেশনাল ট্রেডার হয়ে যেতে পারবেন। কারণ এখন বর্তমানে এগুলোই হচ্ছে, বুঝুক বা না বুঝুক, ট্রেডার। মানে এটা মূলত বিষয় না, সবাই চেষ্টা করছে, কিন্তু একটুতে লাফালাফি করা ঠিক না। আমি বারবার বলছি যে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও দেখলেই বোঝা যাবে যে কত মাস আগে থেকে আমি সবাইকে নলেজ দিচ্ছি। ইদানিং যেগুলো 3 থেকে 4 মাস ধরে আসলো এবং লাফালাফি করছে, এদেরকে আমি কি বলবো? ভাই ফার্স্টের যে আপনার গ্রুপটা আছে না, যে এই যে এখন যে নাম চেঞ্জ করছে,